দেখো তো ডিসপ্লে দেখা যায় কিনা বাবা। আমাকে একটু রেসপন্স করতে হবে, ডিসপ্লে দেখা যায় কিনা। ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, সেটা হলো তোমরা যারা রেকর্ডের জন্য ইয়ে করতেছো, কি বলে ওই যে তোমাদের স্ক্রিন রেকর্ড চালু করতে চাচ্ছ, তো রেকর্ড করার দরকার নাই, আমি তোমাদেরকে রেকর্ডটা দিয়ে দিব। যেমন সাইভ রেকর্ডের জন্য, তোমাদের যে স্ক্রিন রেকর্ডের জন্য তুমি চেষ্টা করতেছো, সমস্যা নাই, রেকর্ড করার দরকার নাই, কারণ আমি এখান থেকে রেকর্ড করে তোমাদেরকে রেকর্ড ক্লাসটা দিয়ে দিব। প্রত্যেকটা রেকর্ড ক্লাস দিয়ে দিব, সমস্যা নেই। তোমরা এখন রেকর্ড করলে কি হবে, এটা ক্লাউডে জমা হবে, আর ক্লাউডে জমা হলে ওইটা ডাউনলোড করে ওইটাকে ওই যে 1080p তে কনভার্ট করে একটু কষ্ট হয়ে যায়, যে কারণে আমি কম্পিউটারে এটা রেকর্ডিং দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে আবার রেকর্ড ক্লাসটা সরবরাহ করবো, সমস্যা নাই। বিষয়টা মানে বুঝাইতে পারছি? আচ্ছা, প্রথমেই আমি একটু আমার পরিচয়টা দেই। আহ আর একটা বিষয়, আমার তো মাইক্রোফোন অন করা নাই নাকি, মাইক্রোফোন তো অন করা, সরি, ভিডিও তো অন করা নাই। ভিডিওটা একটু অন করি, তোমাদের সাথে একটু পরিচিত হওয়া হবে। একটু আমাকে 1 মিনিট সময় দিতে হবে, আমি একটু আমার ভিডিওটা অন করি। এখন আমাকে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। আমি তোমাদের ফারুক স্যার। আমার নাম হচ্ছে মোহাম্মদ উমর ফারুক। বিএসসি অনার্স করেছি, 4 বছর মেয়াদী অনার্স করেছি। এমএসসি রসায়ন প্রথম শ্রেণীতে এমএসসি শেষ করেছি। বর্তমানে একজন সহকারী শিক্ষক হিসাবে আমানুল্লাহ আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়, বিরামপুর, দিনাজপুর, এখানে কাজ করছি। এনটিআরসি এর মাধ্যমে 16 সালের অক্টোবর মাসে জয়েন করেছি। তো আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার শেষ করেছি, এবং আমার ছোট্ট দু একটা কাজ আছে, কেমিস্ট্রির উপর একটা ছোট বই আছে আমার, এবং সেই সাথে যে বইটার নামও লিখে আছে নিচে, যে রেয়ার ট্যাকটিক্স ফর কেমিস্ট্রি। এবং সেই সাথে আমি একজন বোর্ড এক্সামিনার, কেমিস্ট্রি এক্সামিনার, এবং ওই যে কি বলে, কিছুদিন আগে যে নতুন কারিকুলাম হলো, এই কারিকুলামের একজন মাস্টার ট্রেনার। তো এই হলো মূলত আমার পরিচয়। তোমাদের যদি কারো কোনো কিছু জিজ্ঞেস থাকে তাহলে বলতে পারো, যে আরো কারো কিছু জানার আছে কিনা, তারপর আমি তোমাদের পরিচয়টা শুনবো। যদি কারো কোনো কিছু জানার না থাকে, তাহলে আমার পরিচয় তো তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে। এখন ফাতেমা তো আচ্ছা বাবা, ফাতেমা তোমার হলো স্কুল, তোমার জেলা, উপজেলা, এই পরিচয়টা একটু দিলে ভালো হবে বাবা, বলো। আমি বাগেরহাট দর্শনী গার্লস স্কুলে পড়ি। তোমার জেলা, উপজেলা বাবা? বাগেরহাট। বালিরহাট। আর জেলা কি জেলা? ওইটাও বাগেরহাট। ওইটাও বালিরহাট, জেলাও বালিরহাট। বাগেরহাট। বাগেরহাট, ও আচ্ছা আচ্ছা, গুড, বুঝতে পারছি, খুলনা বাগেরহাট না? বাগেরহাট। আচ্ছা, বুঝতে পারছি। তুমি তো ক্লাস 9 পড়ো, তাই না? হ্যাঁ। আমি মূলত এই ব্যাচটা শুধুমাত্র নাইনদের জন্যই করেছি আর কি। আমার তো একটা ব্যাচ রানিং চলছে। আমি শুধুমাত্র নবম শ্রেণীর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে, আমাকে অনেকেই রিকোয়েস্ট করার কারণে আমি ব্যাচটাকে শুরু করার চেষ্টা করেছি আর কি। তো সমস্যা নেই, আমরা ক্লাসগুলোকে একটু কন্টিনিউয়াসলি পড়ে যাই, আর বাকি আমরা একটু সবার সাথে পরিচিত হই। এরপরে রাফি, তোমার পরিচয়টা দিবা, সমস্যা নাই, তারপরে বাকিটা দেখতেছি। স্যার, আমি রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় করি। তোমার জেলা, উপজেলা? জেলা যশোর, উপজেলা অভয়নগর। জেলা যশোর, তাই না? হ্যাঁ, যশোর থেকে পাইছি আমরা একজন, খুলনা থেকে পাইলাম, বাগেরহাট থেকে। এবার হলো জুবাইদা। জুবাইদা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা বাবা? হ্যাঁ। তোমার নাম, জেলা, উপজেলা, স্কুলের নাম? আপন ইসলাম। আচ্ছা, আপন ইসলাম, তোমার স্কুল নাম, জেলা, উপজেলা বাবা? স্কুলের নাম হলো টিএন উচ্চ বিদ্যালয়। হুম। আমি ক্লাস 9-এ পড়ি। হুম। আমাদের জেলা লালমনিরহাট, আর উপজেলা হলো পাটগ্রাম। এই লালমনিরহাট, পাটগ্রাম। জি। আচ্ছা, গুড। আমাদের সাথে আর কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের সাথে এবার হচ্ছে
আদ্দিন রহমান আছে, আদ্দিন রহমান। স্যার আসসালামু আলাইকুম, আমি জামালপুর জেলা স্কুল থেকে বলতেছি। কোন আমি জেলা স্কুল জামালপুর বাবা? বাসা আমার। জামালপুর জেলা। জামালপুর জেলা, আচ্ছা জামালপুর জেলা, আচ্ছা হ্যাঁ। তোমার হলো স্কুলের নাম কি বাবা? স্যার জামালপুর জেলা স্কুল বয়েজ। জামালপুর জেলা স্কুল, হ্যাঁ good. খুব ভালো। তাহলে তুমি তো ক্লাস 9 পড়ো তাই না? জি স্যার। আচ্ছা গুড, সমস্যা নাই। সাইফ, আমরা এরপরে দেখতে পাচ্ছি সাইফকে। সাইফ তোমার একটু পরিচয় বাবা। সাইফ আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা সাইফ যদি আমাদের কথা শুনতে না পায়, তারপরে দেখতে পাচ্ছি আহ ফোন, বুঝতে পারছে না, ট্রাভেল JIQB ID দিয়ে যে জয়েন করছো। তোমার নাম পরিচয় আর জেলা বাবা, জেলা উপজেলা। আচ্ছা আমি বুঝতে পারছি। আমাদের সাথে সম্মত আর কেউ নাই আপাতত, যারা আসবে তারা জয়েন করবে। তোমাদের যদি আর আসলে কারো কোনো আর কোশ্চেন না থাকে, আমি একটু তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে। আচ্ছা শুরু করি একটু বিষয়। তোমরা আমার সাথে একটু সহযোগিতা বা কোঅপারেট যেটাকে বলি আমরা, একটু সহযোগিতা করলে তোমাদের বিষয়গুলো আমার বুঝতে সুবিধা হবে, এবং তোমাদেরকে কিভাবে পড়াইলে তোমরা বুঝতে পারবে এই বিষয়টা আমি হচ্ছে বুঝতে পারবো এবং তোমাদেরকে পড়াইতে পারবো। তাহলে আমার সঙ্গে একটু তোমাদেরকে কথা বলতে হবে। হ্যাঁ, তো তাহলে একটু তোমাদের সাথে একটু কথা বলি। সেটা হলো, তোমরা তো হচ্ছে ক্লাস 9, মানে আমার প্রশ্নটা তোমরা বুঝলে একটু আমাকে ইয়েস অর নো এরকম বলবা। তো তোমরা ক্লাস 9-এ পড়ো, একটু দাঁড়াও, তোমরা ক্লাস 9 পড়ো। এখন জি। তোমাদের হচ্ছে স্কুলে ক্লাস পুরোপুরি শুরু হয়েছে কিনা, কিংবা তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বইটা পাইছো কিনা, কি অবস্থা এরকম? হ্যাঁ হ্যাঁ পাইছি। ফিজিক্স কেমিস্ট্রি বই পাইছো, তোমাদের ক্লাস শুরু হয়েছে আশা করছি, তাই তো নাকি? তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি স্যারেরা কোন জায়গা থেকে শুরু করছে বা কিভাবে শুরু করছে, এটা যদি একটু বলতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো বা আমার জন্য সুবিধা হতো। দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করতেছে। দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছে, দ্বিতীয় অধ্যায় good. আচ্ছা প্রথম অধ্যায় থেকে। আচ্ছা, আরেকজনের প্রথম অধ্যায় থেকে, তাই না? আচ্ছা বুঝতে পারছি। আমারও প্রথম অধ্যায় থেকে। আচ্ছা প্রথম অধ্যায় থেকে শুরু করছে, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছে। আচ্ছা তোমাদের এটা কি ধারণা আছে যে পদার্থ বা রসায়ন কোশ্চেনটা কেমন হবে, রসায়নের প্রশ্ন ধরনটা কেমন হবে, এরকম স্যারেরা বলছে কিনা? না। বলেনি তাই না? প্রশ্নের ধরন, এই রসায়ন প্রশ্নের ধরন কেমন হবে এইটা বলার আগে আমি তোমাদেরকে একটু বলে নেই যে রসায়নে অবশ্যই রসায়ন পদার্থের একটু গাণিতিক ইকুয়েশন আছে, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাকি কোনো বিষয় নয়, এটা আত্মস্থ করা আরো সহজ। কিন্তু রসায়নে হচ্ছে তোমরা নাম পর্যায় সারণী শুনছো কিনা, এরকম তোমরা 8-এ শোনার কথা, পর্যায় সারণীর নাম নাও শুনতে পারো, কিন্তু এই মৌলগুলোর নাম শোনার কথা। মৌল, হাইড্রোজেন, হ্যাঁ মৌল 30টা মুখস্থ আছে। হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত 30টা মুখস্থ করছো, এই তো তাই না? হাইড্রোজেন 8 আর জিঙ্ক হলো জেটেন। এর পারমাণবিক সংখ্যা হলো 1 আর এর পারমাণবিক সংখ্যা হলো 30। হ্যাঁ হ্যাঁ। এই যে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এখানে 30টা মৌল, এই 30টা মৌলের পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে রসায়নের 90% আত্মস্থ করা যাবে মুখস্থ ছাড়া। আমি হ্যাঁ ব্যাপারটা এগুলো বুঝাতে যদি পারছি? হুম?
এগুলো দিয়ে তো বেশি বেশি ম্যাথ করা যায়। না, ম্যাথ করা যায়, ম্যাথের জায়গাতে আমি আপাতত যাচ্ছি না। রসায়ন তো টোটাল একটা আমাদের সিলেবাস একটা বই আছে যেখানে 12টা অধ্যায় আছে। জি আহ, জি এই 12টা অধ্যায়ের মোটামুটি 90% কমপ্লিট করা যাবে আমরা যদি এই যে জিঙ্ক অর্থাৎ হাইড্রোজেন 1 নম্বর মৌল থেকে জিঙ্ক 30 নম্বর মৌল পর্যন্ত শুধুমাত্র পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর আমরা মুখস্থ করি, তাহলে এইটা 90% আত্মস্থ করা সম্ভব রসায়ন বইটার। এবং সেটা মুখস্থ ছাড়া, মুখস্থ বিদ্যা টোটালি ক্লোজ। আমি মুখস্থ বিদ্যার থেকে পুরোপুরি বাইরে। মুখস্থ বিদ্যা ছাড়া এখানে কিভাবে 95 কিংবা 98% নাম্বার পাওয়া যায় এইটাই আমি তোমাদেরকে শেখাবো। মুখস্থ বিদ্যা, আমি আরেকবার বলি যে মুখস্থ বিদ্যা ছাড়া কিভাবে এই যে 95 কিংবা 98% নাম্বার পাওয়া যায় আমি তোমাদেরকে সেই কৌশলটাই শেখাবো, এটা কথা। জি জি এখন আরেকটা বিষয় হলো, আর যে বললাম 90% কাভার হবে, আর যে 10% থাকে এই 10% কাভার করার জন্য আমাদেরকে আর 20টা নাম মুখস্থ করতে হবে, 20টি নাম। এই 20টি নাম হচ্ছে 11 অধ্যায়ে আমাদের 10টা নাম আর 10টা আরেকটা প্রতীকের নাম, টোটালি 20টা নাম। এই 20টা নাম, এইখানে 30টা, 50টা নাম। এই 50টা নামকে যদি আমরা মোটামুটি আত্মস্থ করতে পারি, রসায়ন বইয়ের 100% আত্মস্থ হবে ইনশাল্লাহ মুখস্থ ছাড়া। আমি তোমাদেরকে এই গ্যারান্টি দিলাম যে রসায়নে মুখস্থ ছাড়া এই 100% আত্মস্থ করা যায়, এবং সেটাই আমি তোমাদেরকে শেখাবো। এটা হলো প্রথম কথা। এখন তোমাদের সাথে একটু কথা বলি প্রশ্নের ধরন কেমন হবে বা প্রশ্ন কেমন হবে। এখন এইখানে আমাদের প্রশ্ন হবে, আগে তো ছিল 5টা সিকিউ নিতে হয়। সিকিউ বলতে সৃজনশীল কোশ্চেন, তোমরা সৃজনশীল নাম শুনছো কিনা? জি জি হ্যাঁ। তো আমাদের 5টা সৃজনশীল কোশ্চেন আগে দিতে হতো, তাহলে 5×50 নাম্বার, এমসিকিউ 50। আগের কথা বলছি আর কি, কিছুদিন আগের কথা। কিছুদিন আগে যেটা ছিল, তোমাদের আগের ব্যাচে যারা আছে, অর্থাৎ 2000 ইয়েতে পরীক্ষা দিবে যারা, এদের ক্ষেত্রে বলছিলাম, যারা পরীক্ষা দিয়েছে 25-এ, 5টা সিকিউ কোশ্চেন দিতে হয়েছিল। সিকিউ সিকিউ মানে হলো ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন। এই 5টায় ছিল 10, আর মানে একটা কোশ্চেনের জন্য 10 মার্ক তোমরা জানো, তাহলে 5টা কোশ্চেনে 50 মার্ক। এমসিকিউ ছিল হচ্ছে 25 মার্ক, আর প্র্যাকটিক্যাল ছিল 25 মার্ক, এই টোটালে 100 মার্ক। কিন্তু বর্তমানে তোমাদের যেটা করতে হবে, বর্তমানে তোমাদের সিকিউ কোশ্চেন থাকবে হচ্ছে 4টা, 4×10 40 মার্ক। এমসিকিউ থাকবে হচ্ছে 25টা, 1 মার্ক করে হলে 25 মার্ক। আর প্র্যাকটিক্যাল হবে, এইটা হলো 25 মার্ক। এই টোটালি কত হয় দেখো দেখি, 90 মার্ক। আর এই সিকিউ এর সাথে 10 নম্বরের একটা শর্ট কোশ্চেন থাকবে, 5টা শর্ট কোশ্চেনে উত্তর দিতে হবে। ওই যেমন আমরা 2 দুই মার্কের বা কয় নাম, বুঝতে পারো নি? হ্যাঁ হ্যাঁ 2 মার্ক করে একটা। একটা করে 2 মার্ক করে কোশ্চেন, যেটা হলো আমাদের শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেনটা 5টা, 2 মার্ক করে দিলে 10 মার্ক। এই টোটালি 100% নাম্বার ওইখানে থাকে। তো আমরা টোটাল রসায়ন বইয়ে যেহেতু 12টা অধ্যায়, এই 12টা অধ্যায় আত্মস্থ করার জন্য যদি আমরা 30-20-50টা নাম যদি মুখস্থ করি, তাহলে যদি আমাদের এই বইটা আত্মস্থ হয়, তাহলে মুখস্থ করার থেকে ভালো কিনা? জি জি আমি তোমাদেরকে সেই কৌশলটাই শেখাবো যে কিভাবে এটা আত্মস্থ করা যায়। তবে আরেকটা বিষয় তোমাদেরকে বলি, টোটালি তোমরা যদি আমাকে এই 30টা নাম, কি বলে যে 30টা নাম আর এই পাশে 20-50টা নাম, অর্থাৎ প্রথমে আমরা 30টা নাম শিখবো, এই 30টা নাম যদি তোমরা আমাকে আত্মস্থ করে দিতে পারো আর কি, তাহলে আমি তোমাদের রসায়ন বইটা আত্মস্থ করে দিতে সময় নিব 40টা দিন। সময় নিব হচ্ছে 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন। প্র্যাকটিস করতে আরো 10 দিন লাগতে পারে। টোটালি 1 মাস 20 দিন, সর্বোচ্চ লাগলে 2 মাস। এই 2 মাসের মধ্যে আমাদের রসায়ন বইটা মোটামুটি ক্লোজ হবে আশা করছি। এখন তোমাদের কাছে এটা মনে হইতে পারে যে স্যার এটা অসম্ভব ব্যাপার, কোনোভাবেই এত বড় বইটা 2 মাস আত্মস্থ করা সম্ভব নয়। কিন্তু আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম রসায়ন বইটা অবশ্যই 2 মাসে আত্মস্থ করা সম্ভব সম্ভব সম্ভব। সেটা কিভাবে, সেটা আমি তোমাদেরকে করাবো। এই যে 2 মাস জি শুধু তোমাদের সাহিত্য পড়াবো তা না, এই 2 মাসের মধ্যে আমি তোমাদের মোটামুটি 7 দিন শুধুমাত্র বেসিক পড়াবো, কিভাবে এগুলো হয়, কেন হয়, কোন জায়গা থেকে হয়, যাবতীয় কিছু। এবং এইটা তোমরা ইলেকট্রন বিন্যাস নাম শুনছো কিনা? জি জি শুনছি।
এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই মোটামুটি 70% আত্মস্থ করা যায়। এইটাও দেখাবো যে কিভাবে আত্মস্থ করা যায়। ব্যাপারটা বুঝাতে পারছি কিনা? জি জি এটা গেল হচ্ছে আমাদের কেমিস্ট্রি ঘটনা। ফিজিক্সে কোশ্চেনের প্যাটার্ন একই হবে। আমাদের সিকিউ থাকবে 4টা, এমসিকিউ থাকবে 25টা, প্র্যাকটিক্যাল থাকবে 25 এবং শর্ট কোশ্চেন থাকবে হচ্ছে 5টা। এই টোটালি মিলে 100%। তবে ফিজিক্সের ক্ষেত্রে একটু কথা বলি। ফিজিক্সে আমাদের প্রতিটা অধ্যায়ের বেসিক আলাদা আলাদা হবে, এটা কিভাবে আত্মস্থ করা যায় তার কৌশলটা আলাদা হবে। এবং এই বেসিক গুলো যদি একটু আমরা মোটামুটি একটু মন দিয়ে দেখতে পারি, তাহলে এই অধ্যায়ের যত গাণিতিক ইকুয়েশন আছে, ফিজিক্সে তো মোটামুটি গাণিতিক ইকুয়েশন তোমরা জানো কিনা? জি জি ফিজিক্সে আমাদের ক নাম্বারে, ফিজিক্সের কতে বলি, ফিজিক্সের কতে আমাদের একটা হলো জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, যেখানে কাকে বলে এরকম। রেকর্ডিং আমি দিয়েছি, সাইপ রেকর্ডিং। আমি আপাতত তোমাদের রেকর্ডিংটা ক্লোজ করে দিলাম। আমি রেকর্ডিং তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, চাপ নেওয়ার কিছু নাই। তো ফিজিক্সের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে ক নাম্বারে একটা জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। খ নাম্বারে আমাদের অনুধাবনমূলক একটা প্রশ্ন থাকে। অনুধাবন মানে কাকে বলে, কিভাবে হয়েছে, এরকম একটা প্রশ্ন, অনুধাবন। আর গতে গিয়ে আমাদের টোটালি গাণিতিক একটা মান বের করতে বলা হয়, গাণিতিক সমস্যা। আর ঘতে গিয়ে আমাদেরকে দুটি গাণিতিক সমস্যা একসঙ্গে একটু দিয়ে, ব্যাখ্যা হ্যাঁ একটু ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ একটু ব্যাখ্যা করতে হবে। দুটা গাণিতিক সমস্যা দিয়ে বলে যে এটা কোথায় মিলিত হবে, বা এটা হচ্ছে কোন কোন জায়গাতে হতে পারে, কেমন হতে পারে, এই যাবতীয় বিষয়। এখানে দুটি গাণিতিক রূপে সমন্বিত রূপ থাকতে পারে। সমন্বিত রূপ থাকতে পারে। আমি জি মনে হয় জি বিষয়টা বুঝাতে পারছি। হ্যাঁ তো এখন যেহেতু ফিজিক্সের প্রতিটা গ নাম্বার কোশ্চেন এই গাণিতিক সমস্যা থাকছে, ফিজিক্সের প্রতিটা এতে যেহেতু কি থাকছে, গাণিতিক সমস্যা থাকছে, তাহলে ফিজিক্সটা আমাদের বেসিক কমপ্লিট করতে বেশি সময় লাগবে না, কিন্তু এটা প্র্যাকটিস করতে একটু সময় লাগবে। কেমিস্ট্রি যেমন বললাম যে 2 মাসে সর্বোচ্চ আত্মস্থ করা যাবে, এই ফিজিক্সের ক্ষেত্রে আমাদেরকে একটু সময় বেশি লাগবে। সেটা হইতে পারে 3 মাসের মতো হইতে পারে, বা আরো একটু হইতে পারে 3 মাস 10 দিন হইতে পারে। এই 3 মাস 10 দিনের মধ্যে আমাদের ফিজিক্স বইয়ের A to Z শেষ হবে এবং আত্মস্থ করাও শেষ হবে। তোমরা সেটা পারবে আশা করছি। এবং কিভাবে করা যায় সেই কৌশলটাই শেখাবো আমি। আমার কথা হলো, এই ফিজিক্স আর কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, আমি তোমাদেরকে আবারও বলি যে ফিজিক্স কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটি মুখস্থ করে যদি কেউ আত্মস্থ করার চেষ্টা করে তাহলে সে ফেল করবে নিশ্চিত। কারণ আমরা যা মুখস্থ করে পরীক্ষাতে যাব, কোশ্চিন সেই প্যাটার্নে হবে না, কোশ্চিন ঘুরে থাকবে। তোমরা যদি এইটাকে বোঝো যে কোশ্চিন কোন প্যাটার্নে হয়েছে, কি চেয়েছে, আর আমাকে কি করতে হবে, এই জায়গাটা যদি বুঝতে পারো, তাহলে এখানে 100% নাম্বার পাওয়া সম্ভব। আমি তোমাদেরকে ঠিক এই জায়গাটাই শিখাবো, কিভাবে 100% নাম্বার পাওয়া যায় এবং মুখস্থ ছাড়া। এই জিনিসটাই তোমাদেরকে শিখাবো আমি। তো এখন যেটা আরেকটা বিষয়, সেটা হলো তোমরা তো একটা বিষয় তো শুনে থাকবা, তোমাদের স্যারেরাও বলতে পারে, তোমাদের তো বিভিন্ন স্কুল স্যার আছে, তো স্যারেরা তো তোমাদেরকে বলবে হয়তো যে আজ থেকে 2 বছর আগে বা 4 বছর আগে যা পরীক্ষা হয়েছে, এখনকার পরীক্ষার মধ্যে রাত আর দিনের পার্থক্য। তা আমি একজন বোর্ড এক্সামিনার হিসেবে যেটা দেখেছি সেটা বলি। আমাদেরকে আগে বলা হতো যে কেউ যদি অল্পের জন্য ফেল করে, তাহলে তাকে যেন নাম্বারটা দিয়ে পাস করে দেওয়া হয়। হয়তো 2-4 জন্য ফেল করেছে, তাহলে তাদেরকে যেন এটা পাস করানো হয়। কিন্তু এখনকার কথাটা হলো, এ যতটুকু নাম্বার পাবে যেন সেটাই দেওয়া হয়, এর বাইরে দেওয়ার দরকার নাই। সে ফেল করলে ফেল করবে, পাস করলে পাস করবে, সে যতটুকু পাবে সেটাই। তো যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে যতটুকু নাম্বার পাবে সে ততটুকু নাম্বারই যেন আমরা দিয়ে দিই, তাহলে সেই জায়গা থেকে মনে হচ্ছে নাকি যে আমরা যদি ভুলভাল লিখি তাহলে ফেল করব, এটা মনে হচ্ছে। আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, আমি তোমাদেরকে সঠিক রাস্তাটা চেনানোর চেষ্টা করতেছি। তো যেই কারণে তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা বেসিক এবং কৌশল, কিভাবে এটা আত্মস্থ করা যায় সেই কৌশলটা তোমাদের জানতে হবে। আর সেই কৌশলটা শেখানোর জন্য আমি ফারুক স্যার তোমাদের সাথে আছি। এবং আমি পুরোপুরি মুখস্থ বিদ্যার বাইরে, A to Z মুখস্থ বিদ্যার বাইরে, কিভাবে আত্মস্থ করা যায়, কোন কৌশলে আত্মস্থ করা যায়, কোনটা কিভাবে হবে, যত সহজে তোমরা মনে রাখতে পারবা, এই জিনিসটাই আমি তোমাদেরকে শেখাবো। যদি তোমাদের আমার কথাগুলো বুঝতে পারো বা কারো কোনো কোশ্চিন থাকে, তাহলে তোমরা কোশ্চিন করতে পারো। আর আমার কথা যদি বুঝতে না পারো, তাহলে একটু রিপিট করো যে স্যার এই জায়গাটা বুঝি নাই আমি, বা আমাকে একটু বললে ভালো হয়। এরকম কারো কোনো কিছু আছে কিনা?
যদি কারো কোনো কিছু না থাকে তাহলে আমাকে একটু রেসপন্স করলে আমি সামনে যাব। স্যার ফিজিক্স বলতে কি বোঝায়? ফিজিক্স বলতে পদার্থ বাবা, পদার্থ বিজ্ঞান একটা বই আছে না তোমাদের, রসায়ন পদার্থ, জি জি আমি এই পদার্থ বইটার কথা বললাম। জি পদার্থতে তো অনেকগুলা গাণিতিক ইকুয়েশন, এই প্রত্যেকটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং কিভাবে সেটা আত্মস্থ করা যায় এটার জন্য একটু সময় বেশি লাগবে, কারণ ওইখানে গাণিতিক ইকুয়েশন তো একটু তোমাদেরকে বোঝাইতে একটু সময় লাগবে, কিভাবে কৌশলটা শিখাইতে হবে সেটা একটু সময় লাগবে, প্র্যাকটিস করাইতে একটু সময় লাগবে। সেজন্য এটা 3 মাস বা 3 মাস 10 দিন এরকম সময় লাগে আর কি। আর কেমিস্ট্রি সর্বোচ্চ সময় লাগলে 1 মাস 10 দিন, বা ধরো যে 1 মাস 20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এটা নিশ্চিত। জি স্যার এইটাই। আপনি কি কি সাবজেক্ট? আমি আপাতত শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াবো। ফিজিক্স কেমিস্ট্রি যদি শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে যদি তোমাদের মনে হয় যে না স্যার আমরা হচ্ছে মুখস্থ বিদ্যার বাইরের লোক, আপনি একটু ফিজিক্স কেমিস্ট্রি বাদে আদার যে সাবজেক্ট গুলো আছে সেটা একটু ধরেন, তাহলে আমি মাশাআল্লাহ সমস্যা নেই পড়াইতে পারি। কিন্তু কথা হলো যে আমি যেহেতু একজন ভৌত বিজ্ঞানের টিচার, কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছি, আমি যা জানি সেটা তোমাদেরকে শেখাবো, কিভাবে মুখস্থ ছাড়া এগুলো আত্মস্থ করা যায়। আগামীতে যেন তোমাদেরকে কারো কাছে যাই বলতে হয় না যে এটা কিভাবে হয়েছে, তোমরা যেন দেখলেই বলতে পারো যে স্যার এটা এইভাবে হয়, আমরা জানি। আমি তোমাদেরকে এই কাজটাই শেখাবো। তবে আরেকটা কথা বলি, এখন তোমাদের মনে হইতে পারে যে আমি অফলাইনে পড়াই কিনা বা অনলাইনে কেন আসলাম। আমার অফলাইনে স্টুডেন্টের অভাব নাই। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাছে অনেক স্টুডেন্ট, আমি এদেরকে পড়াইতে দিশা পাই না। তা আমার মনে হয়েছে যে শুধু অফলাইনে পড়াইলে হবে না, আমাকে শুধুমাত্র আমার ডিস্ট্রিক্ট কিংবা আমার থানা চিনলে হবে না, আমাকে গোটা বাংলাদেশ চিনা দরকার। ঠিক সেই জায়গা থেকে কৌতূহলবশত আমি এই যে অনলাইন ব্যাচগুলো শুরু করেছি। আমি হচ্ছে 2025-এ একটা ফ্রি ব্যাচ করেছিলাম, যেখানে আমার মোটামুটি 172 জনের মতো স্টুডেন্ট ছিল। তো এবার আমি একটা রেগুলার ব্যাচ শুরু করেছি, যেখানে আমার স্টুডেন্ট সংখ্যা খুব বেশি না, মোটামুটি 32-33 জন আছে রেগুলার ব্যাচে। এবং আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে স্যার শুধুমাত্র ক্লাস 10 পড়াবেন, আমাদেরকে একটু পড়ানো যায় কিনা। তো আমি সেখানে বললাম যে ঠিক আছে, আমি তাহলে ক্লাস 9টা ব্যাচ শুরু করতে পারি। সেই জায়গা থেকে এই 9-এ ব্যাচটা শুরু করেছি, যাতে মনে হয় যে না আমি যতটুকু জানি সেটা তোমাদেরকে হেল্প করতে পারি। ব্যাপারটা বুঝাইতে পারছি মনে হয়। জি 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 স্যার। এটাই কথা। তো এটাই কথা। আরো হচ্ছে আমাকে অনেকে নক টক দিচ্ছে, হয়তো অনেকে জয়েন করতে পারছে না মনে হচ্ছে আমাকে। তো যারা জয়েন করতে পারছে না, এটা আমি পরে দেখতেছি কেন ওরা জয়েন করতে পারছে না। তো তোমরা যদি আমার কথাগুলো বুঝো আর তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি একটু সামনে যেতে চাচ্ছি। জি স্যার। জি, আমি তোমাদেরকে একটা কথা বললাম না যে আমরা কেমিস্ট্রিতে কয়টা মৌলের নাম বললাম? 30টা, হাইড্রোজেন থেকে কি পর্যন্ত? জিঙ্ক পর্যন্ত। এই 30টা মৌল যদি, হ্যাঁ 30টা মৌল যদি আমরা বুঝতে পারি বা আত্মস্থ করতে পারি, শুধু পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর, বাকি রসায়ন বইটা আত্মস্থ করা তোমার কাছে 1-2 ব্যাপার। 100% ভাবে এটা আত্মস্থ করা যায়, আমি সেই কাজটাই শেখাবো। তো এখন 30টা মৌল কি কি তোমাদেরকে একটু দেখায়, তোমরা ক্লাস 8-এ দেখছো কিরকম, একটু দেখাই নিয়ে দাঁড়াও, তারপরে আমি আমার কাজটা শুরু করছি। দেখো তো এইরকম, এরকম দেখছো কিনা? জি জি দেখছি। হ্যাঁ একটু বলে নেই তারপরেও। এই যে এটা হচ্ছে, এটার নাম হচ্ছে হাইড্রোজেন, এই যে নিচে সুন্দর করে হাইড্রোজেন লেখা আছে। এখানে যে বাম পাশের যেটা থাকে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ডান পাশের যেটা থাকে এটা পারমাণবিক ভর। তারপরে এরকম করে তারপরে নিচে আরো একটা ইয়ে আছে। তারপরে এই যে এখানে যদি আমরা বলি লিথিয়াম, এর পারমাণবিক সংখ্যা 3, পারমাণবিক ভর হচ্ছে 7। তারপরে যদি বেরিলিয়াম চিন্তা করি, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 4, ভর হলো 9। তারপরে যে সোডিয়াম যদি চিন্তা করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আর ভর সংখ্যা হলো 23। আমরা যদি ম্যাগনেসিয়াম চিন্তা করি, তাহলে পারমাণবিক সংখ্যা 12, ভর হচ্ছে কি 24। তার মানে এই পাশের সংখ্যাটার নাম হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক, ধরো একটু, পারমাণবিক, আর এটাকে আমরা বলি পারমাণবিক ভর। পারমাণবিক, এই 30টা মৌল তোমাদের কাছে যেহেতু বই আছে, তোমরা একটু কষ্ট করে, আমি যেহেতু তোমাদের ফ্রি ক্লাসটা মোটামুটি 4 দিন বা 5 দিন করাবো,
এই 3 দিন বা 4 দিন বা 5 দিন যেটাই করায়, এই ফ্রি ক্লাসে তোমরা বুঝতে পারবা যে তোমরা কতটুকু শিখতে পারছো, কতটুকু শিখতে পারোনি। তোমরা যদি এই 3 দিন ফ্রি ক্লাসে জয়েন করো, তাহলেই তোমরা বুঝতে পারবা যে কেমিস্ট্রি বা ফিজিক্স এটা আত্মস্থ করা কতটা সহজ। আমি তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি। তো এখন তোমরা একটু যদি আমার সাথে কথা বলে, যে পারমাণবিক সংখ্যার পারমাণবিক ভর দেখছো, তোমরা ইলেকট্রন বিন্যাসের নাম শুনছো কিনা? জি শুনছি। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস যারা শুনোনি তারা একটু বলবা। ইলেকট্রন বিন্যাসটা তোমরা কিভাবে শুনছো বা কিভাবে করো বাবা ইলেকট্রন বিন্যাস? নতুন নিয়ম হয়েছে 1s2 1s2 এরকম হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শিখছো না? জি জি আচ্ছা, এই যে আমরা একটু জানার চেষ্টা করতেছি, হ্যাঁ তোমাকে একটু কথা বলে জানার চেষ্টা করতেছি। সোডিয়াম 11 পারমাণবিক সংখ্যা, তাই না? এই ইলেকট্রন জি বিন্যাসটা জি আমরা কিভাবে করতে পারি বাবা? 1s2, 1s2 2s2 2s2, 2s2, 3s 2p6, ps 2p6, 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 ও 3s স্কোয়ার। 3s স্কোয়ার। আচ্ছা দাঁড়াও, রাফি, জি স্যার। ইয়েস হ্যাঁ তুমি স্যার এটা 3s জানা স্বাভাবিক, আমরা একটু এদের সাথে কথা বলি, হবে? দাঁড়াও, তোমার তোমার পরীক্ষা আছে, তোমাকে পরীক্ষা নিচ্ছি তোমার, দেখো তুমি কতটুকু জানো। হ্যাঁ, এবার এটা কি করছো বাবা বলো তো, কিভাবে হয় এটা আমি জানার চেষ্টা 1s2, করতেছি, বলো। 1s2, না, হ্যাঁ রাফি কত, 1s2, তারপর 2s2, 2s2, 2p6, 2p6, 3s2, 3s2, 3p6, 3p6, 3d2, 3d2। আচ্ছা রাফি, জি স্যার। এটা ভুল হয়েছে বাবা, আর এইখানে একটা ইলেকট্রন বেশি হয়েছে, তার মানে এটাও ভুল হয়েছে আমাদের। এবার দেখো, তোমরা হয়তো এটা মুখস্থ করে রাখছো, যে কারণে তোমাদের জন্য কষ্ট হচ্ছে যে স্যার এটা এরপরে এটা হবে কিনা, এরপরে এটা হবে, এটা বলা কষ্টকর ব্যাপার। আমি তোমাদের এই কনফিউশন গুলোই ক্লিয়ার করে দেবো, যে কেন কিভাবে আমরা যেন মুখস্থ ছাড়া সেটা লিখতে পারি, কিভাবে লিখতে পারি এটাই শেখাবো। আচ্ছা তোমরা আরেকটু কথা বলো তো, 2n² সূত্র শিখছো কিনা? জি শিখছি। 2n² সূত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস, তাই না? জি জি সূত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস, সাহায্যে ইলেকট্রন বিন্যাস। এবার আমরা যদি ক্যালসিয়াম, সরি 20 নম্বর মৌল, ওটা ক্যালসিয়াম, এটা ইলেকট্রন বিন্যাস কি হবে বাবা? 2 × 10 হুম, স্কোয়ার। না, এই যে ক্যালসিয়াম 20 পারমাণবিক সংখ্যাটা ইলেকট্রন বিন্যাস কত হবে? প্রথমে 2 থাকবে, তারপরে 2 4 2 4, তারপরে কত? 2 4 8 18 32। 8, আমি, ঠিক আছে, 2 4 8 18 32 হবে। আমি চাচ্ছিলাম ক্যালসিয়াম 20-এর ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করতে পারি। ও বলো, তুমি চিন্তা করে বলো, অসুবিধা নেই, আমরা আছি। আমি তোমাদেরকে শেখানোর জন্যই আসছি। আমাকে আমার এলাকা চিনে লাভ নাই, আমাকে সারা বাংলাদেশ চেনা দরকার, এই জন্যই ঢুকছি আমি এখানে। বুঝতে পারছো? জি বলো কিভাবে হয়, আমি তোমাদের শেখানোর জন্য আসছি, চিন্তার কোনো কারণ নাই। আমি তোমাদের ভুল ধরার জন্য আসিনি, জানার চেষ্টা করতেছি তোমরা কতদূর শিখছো। ক্লাস নেছো তো, ক্লাসটা পড়ে রেখো তো। বলো দেখি বাবা।
আচ্ছা, তোমরা যদি না জানো তাহলে আমি কি একটু সামনে যেতে পারি? জি যান। আচ্ছা, ফাতেমার কাছে একটু আসি। ফাতেমা আছো বাবা? ফাতেমা আছো কিনা? আচ্ছা, সাহিব আছো আমাদের সাথে? সাহিব আছো কিনা? আচ্ছা, আমরা এবার একটু প্রান্তিকের সাথে কথা বলবো। প্রান্তিক আছো বাবা? ইয়েস স্যার। জি। তোমরা এগুলো কিভাবে করছো বা এগুলো করছো কিনা? বুঝাই নাই। বললাম এই যে ইলেকট্রন বিন্যাস গুলো তোমরা এইভাবে করছো কিনা? কই নাই করোনি না? স্যার, বুঝাই দেন। আচ্ছা, বুঝাই দিচ্ছি। আমি বুঝাই দিব, সমস্যা নাই, আমি বুঝাই দেওয়ার জন্য এসেছি বাবা। আর এই যে কি আদ্দিন রহমান, এটা করছো কিনা বাবা? নাম কি হলো এরকম হলো? জি স্যার, করা হয়েছে। এগুলো কি হবে এখন, এই জায়গাটা কি হবে বলতে পারো কিনা? ক্যালসিয়ামে হবে 2 8 8 2। 2 8 8 2। গুড, ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এগুলো এখন কিভাবে হয় আমি একটু সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে, ঠিক আছে। এখন দেখো, ইলেকট্রন বিন্যাসের আমাদের নিয়ম হলো দুইটা। ইলেকট্রন বিন্যাসের নিয়ম কয়টা? দুইটা। কিরকম নিয়ম দুইটা একটু দেখাই। এই যে আমরা 1s 2s করলাম, এইটাকে আমরা বলি যে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। আর এই যে আমরা 2n² দিয়ে করতেছি, এইটা হলো শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এই দুই ক্রাইটেরিয়াতেই আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারি। তা আমরা প্রথমে জানার চেষ্টা করব শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন বিন্যাস হয়, তারপরে জানার চেষ্টা করব উপশক্তি স্তরে কিভাবে হয়। ঠিক আমরা এটাই এখন কাজ করি। এখন দেখো, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস যদি বলি, আমরা কি স্তরে? শক্তি স্তরে। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আমার লেখা না বুঝতে পারলে আমাকে একটু বলতে হবে। এই যে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বললাম, এটা আমরা 2n² সূত্রের সাহায্যে করি। আমরা 2n² সূত্রের সাহায্যে। কোন সূত্র? 2n² সূত্র। দেখুন, n কে এইখানে n হচ্ছে 1 2 3 4 ইত্যাদি। এখানে n হলো 1 2 3 4 ইত্যাদি, যে কোনো আমরা নিতে পারি। আমরা যদি এবার ক্যালকুলেশনটা করি এভাবে, দেখো তো, যে যখন n = 1, তখন কি হইতে পারে? 2n² 2 কে into আমরা 1। 2 × 1, তাই না? গুড। তাহলে 1 এর উপর স্কোয়ার মানে কি? 2 × 1, তার মানে হচ্ছে 2। যখন আমরা n সমান 2 ব্যবহার করি, তখন কি হইলো? 2 × 2 এর উপর অল স্কোয়ার, তার মানে 2 × কত? 2 এর উপর স্কোয়ার করলে কত? 4 হয়, তার মানে কত? 8। যখন n সমান 3 হয়, তখন সূত্র কি ছিল? 2 × 3 এর উপরে অল স্কোয়ার, তার মানে 2 × 2 9 into = 18। 1। ঠিক কিনা দেখো তো? জি। n সমান যদি এখন 4 হয়, তখন 2 × 4 এর উপরে অল স্কোয়ার, তার মানে 2 × 16 = কত হয়? 32। এইভাবে পরেরটা হবে 50, তারপরেরটা যদি করি হয় এরকম 72 হবে, এরকম করে যাবে। তাহলে আমরা কত কত পাইলাম একটু দেখো তো। এই যে আমরা পেয়েছি হচ্ছে কত? 2 8 18 32 50 কিংবা 72 এরকম পেয়েছি। এগুলোকে আমরা কি করতে পারি এবার একটু দেখি। আমরা যখন n সমান 1 বসাইছিলাম, n সমান যখন 1 বসাইছিলাম, তখন এরকম 1 নাম্বার ঘর। n সমান যখন 2 বসাইছিলাম, তখন এটা হলো 2 নাম্বার ঘর। n সমান যখন 3 বসাইছিলাম, তখন এটা এরকম করে 3 নাম্বার ঘর।
n সমান যখন 4 বসাইছি তখন এটা 4 নাম্বার ঘর। এবার দেখো সূত্র আমাদের কি বলছে, সূত্র বলছে যে 1 নাম্বার ঘর, এই যে 1 নাম্বার ঘর, এই 1 নাম্বার ঘর, এই 1 নাম্বার ঘরে 2টা ইলেকট্রন থাকবে। কয়টা থাকবে? 2টা। এরকম করে আমরা 2টা ইলেকট্রন দিতে পারি। সূত্র বলছে n সমান যখন আমরা 2 বলেছি তখন 8টা ইলেকট্রন। তাহলে এই যে আমাদের 8টা ইলেকট্রন, তাহলে 2 নাম্বার ঘরে আমাদের থাকবে কয়টা? 8টা ইলেকট্রন। এরকম করে আমরা 8টা দিতে পারি। বুঝাতে পারছি? এবার সূত্র বলছে কি, যদি আমরা 3 ব্যবহার করি, আমরা যখন 3 ব্যবহার করছি তখন সূত্র বলছে যে 3 নাম্বার কক্ষপথে আমাদের 8টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন থাকবে। তাহলে এরকম করে আমরা 18টা দিতে পারি। 2 4 6 8 10 12 14 16 18। তোমাদের মনে মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার আসলে আপনি এই যে জোড়া জোড়া করে দিচ্ছেন কেন? তো বিষয়টা হলো, আমি জোড়া জোড়া করে দিচ্ছি ঘটনাটা এরকম নয়, আমাদের গণার সুবিধার জন্য জোড়া জোড়া করে দিয়েছি। তোমরা যেখানে ইচ্ছা দিতে পারো। n সমান যখন 4 বসাইছি তখন এই যে 4 নাম্বার কক্ষপথে আমাদের থাকবে 32টা, এই যে 32টা। তোমরা কি এবার আমাকে একটু বলতে পারবা, তাহলে সূত্র বলছে প্রথম কক্ষপথে থাকলো 2টা, 2 নাম্বার কক্ষপথে থাকলো 8টা, 3 নাম্বার কক্ষপথে থাকছে 18টা, 4 নাম্বার কক্ষপথে থাকছে 32টা। এটা ঘটনা। তোমরা কি আমাকে বলতে পারবা যে এইটার নাম কি, এগুলোকে কি নামে ডাকা হয়? উপশক্তি স্তর। হ্যাঁ, উপশক্তি স্তর। তোমার কথা কেটে কেটে আসতেছে বাবা, আমি বুঝতে পারছি না। উপশক্তি স্তর। উপশক্তি স্তর? কিন্তু আমার মনে হচ্ছে এটা উপশক্তি স্তর নয়, এটা শক্তি স্তর। এটা হলো শক্তি স্তর বা কক্ষপথ। আর কি লেখা যেতে পারে? কক্ষপথ তো বলে দিলাম, কক্ষপথ লিখি, কক্ষপথ। আর কি লেখা যেতে পারে? তোমরা আর কি জানো যে এটা শক্তি স্তর, এটা কক্ষপথ, আর কি হইতে পারে? জানো কি কেউ আর? জানো কি না? ইয়েস অর নো? না স্যার। আচ্ছা, তাহলে বলি আমি, এটা শক্তি স্তর, এটা কক্ষপথ, এটাকে কেউ ডাকে শেল, এইটার নাম হচ্ছে অষ্টক, এটা কেউ কেউ আবার ডাকে অরবিট। তার মানে মূল বিষয় হলো, এটা শক্তি স্তর হতে পারে, এটা কক্ষপথ হতে পারে, এটা শেল হতে পারে, এটা অষ্টক হতে পারে, এটা অরবিট হতে পারে। যে যে নামে ডাকুক জিনিসটা এক। তার মানে আমরা আপাতত এটাকে অষ্টক নামে ডাকি। আপাতত কি নামে ডাকবো? অষ্টক। বুঝাতে পারছি কিনা? জি জি। আপাতত অষ্টক নামে ডাকি। এই অরবিট বা অরবিট, এই যে অরবিট গুল যে ঘরগুলা দেখলাম, এটাকে অরবিট, কক্ষপথ, শেল এগুলো বলি। আপাতত এটাকে আমরা অষ্টক নামেও ডাকি। এই যে 1 নাম্বার ঘর যেটা থাকে এইটার নাম হলো কে, কে দ্বারা প্রকাশ করা হয়। 2 নাম্বার ঘর যেটা থাকে এইটার নাম হলো এল। 3 এম নাম্বার না? ঘর যেটা থাকবে এম। হ্যাঁ, কি বললা বাবা, বলো। KLMN। হ্যাঁ, এই প্রথমকার যে ঘরটা, এই দেখো প্রথম কারটা চিহ্ন দিচ্ছি, প্রথম কারটার নাম হলো কে, তারপর 2 নাম্বার ঘরটার নাম হচ্ছে এল, 3 নাম্বার ঘরটার নাম হলো এম, আর 4 নাম্বার ঘরটার নাম হলো এন। চিনা যেতে পারছি? এই জায়গাটা যদি তোমরা এখন বোঝো, তাহলে এখান থেকে পরীক্ষাতে অবশ্যই প্রতি বছর একটা বা দুইটা এমসিকিউ পাওয়া যায়, করে দেওয়া যায়। এখন কিভাবে হয় এটা ডিটেল আমরা আরো পরে শিখতেছি। তাহলে আপাতত আমরা চিনলাম কিনা যে শক্তি স্তর, শেল, কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথকে আমরা কি ডাকি? এল। দ্বিতীয় প্রথম কক্ষপথকে আমরা ডাকি কে, দ্বিতীয় কক্ষপথকে চিনি হলো এল, তৃতীয়টা হলো এম, চতুর্থটা হলো এন। আরো থাকলে সেটা হবে কি, এন এর পরে কি হয়? কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর এইভাবে যাবে। বিষয়টা বুঝাতে পারছি? জি জি। আচ্ছা, গুড। এখন তোমরা যদি এটা বোঝো, তাহলে আমরা কি এটা করতে পারি কিনা একটু দেখো তো। আমাদের 1 নাম্বার পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলটার নাম কি? হাইড্রোজেন কিনা? তা আমাদের প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা কয়টা? 2টা। আর এখানে আছেই তো একটা, তাহলে আমরা তো 2টা দিতে পারি না, তাহলে কয়টা? একটা আছে মানে একটা। 2 নাম্বার মৌলটার নাম কি বলো দেখি? 2 নাম্বার মৌলটার নাম হলো হিলিয়াম, তাই না? হিলিয়াম। তো এখন কি বলছি আমরা, যে প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা কয়টা? 2টা। তাহলে এই যে 2, এখানে 2 আছে, 2।
এবার আসো লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তা আমাদের সূত্র বলছে কি প্রথম ঘরে 2টা দিতে হবে, এই যে প্রথম ঘরে 2 দিছি। এখন তারপরের ঘরে কত থাকবে? 8 থাকবে। তো এখানে তো মোটেই আছে 3টা, 3-এর মধ্যে 2 দিয়ে দিছি, তাহলে বাকি থাকে কয়টা? একটা। তাহলে এই একটা এখানে দিলাম। তারপরে 4 নাম্বার মৌলটার নাম কি? বেরিলিয়াম। বেরিলিয়াম কত? 4। সূত্র কি বলছে? যে প্রথম ঘরে 2 থাকবে, তারপরে ঘরে 8 থাকবে, কিন্তু 4-এর মধ্যে 2 দিলাম, তাহলে থাকে কত? 2। তাহলে এইখানে 2 হচ্ছে। এবার হচ্ছে ব্রোন। ব্রোন কত? 5। এবার একটু তোমরা বলো দেখি কি লিখবো আমি এখানে। 2 3 তাহলে 2 3, এই তো কি সুন্দর, বাহ, ধন্যবাদ। কার্বনের কত? 6। তারপরে এখানে কত লিখবো? তাহলে 2 2 4। 3 2 4 তুমি এই যে প্রথমে 2 দিতে পারবা, 2 নাম্বার ঘরে তো 8 পর্যন্ত দিতে পারবা, সমস্যা তো নাই। ওই যে সূত্র জি বলছে জি শক্তি স্তরে 2 নাম্বারে তুমি 8 পর্যন্ত দিতে পারবা। তাহলে নাইট্রোজেন কত? 7। তাহলে কি লিখবো আমরা? 2 4 1 2 5 1 251 কেন? তোমার সূত্র কি বলছে তুমি আরেকবার দেখো, সূত্র দেখো, আগে সূত্র দেখতে হবে। মুখস্থ বিদ্যা ক্লোজ, আমি বলছিলাম মুখস্থ একবারে ক্লোজ, আমরা মুখস্থর ভিতরে নাই, মুখস্থ সারা পদার্থ রসায়ন আত্মস্থ করব, এবং 95 কিংবা 98% নাম্বার আমরা পাবো ইনশাল্লাহ। আমি সেই কৌশল শেখানোর জন্যই আসছি, বুঝতে পারছি? জি জি তুমি সূত্র লক্ষ্য করো, এইখানে সূত্র কি বলে একটু লক্ষ্য করতে হবে। বলছে এটা প্রথম, তার মানে 1 নাম্বার, 1 নাম্বারে 2টাই থাকবে। এইটা হলো 2 নাম্বার ঘর, 2 নাম্বার ঘরে 8 থাকতে পারে। 3 নাম্বার ঘরে বলছে 18 থাকবে, এটা কই? 18 তো লেখা হয়নি। ও তাহলে একটু এটা ক্লোজ করে লিখি, দাঁড়াও, এটা 18 এটার ভিতরে পড়ে গেছে। তাহলে এইটা হলো 18 থাকবে, 18। তারপরে 4 নাম্বারে বলছে যেটা 32 থাকবে, এরকম থাকবে। তা আমাদের যেহেতু জি নাইট্রোজেনের 7, তাহলে প্রথম ঘরে 2-এর উপরে তো আমরা দিতে পারি না, 2 দিছি। 7-এর মধ্যে 2 চলে গেলে থাকে কত? আর 5 থাকে, এই 5 লিখে দিচ্ছি। বিষয়টা ক্লিয়ার? জি এবার তাহলে অক্সিজেন কত? 8। প্রথমে তাহলে কত থাকবে? 2। 8-এর মধ্যে 2 চলে গেলে তারপরে থাকে কত? 6 6। 6 দিয়ে দিলাম। এবার ফ্লোরিন কত? 9। তাহলে প্রথমে কত 2 থাকে? 2। তারপরে কত থাকবে? 7 7 7। গুড, কি সুন্দর, এই তো ভালো পারতেছো। এবার আসো, এই ফ্লোরিন হলো 9 নাম্বার, তারপর 10 নাম্বার মৌলটার নাম কি? নিয়ন। নিয়ন হচ্ছে 10 নাম্বার। তাহলে প্রথমে 2 থাকে, তারপরে কত থাকে? 8। এবার আমরা আসি সোডিয়াম। সোডিয়াম কত? 11। 2 প্রথমে কত থাকে? 2। তারপরে কত দিব? 8 8। তারপরে কত? 1 1। এই তো পারতেছো। ম্যাগনেসিয়াম যদি চিন্তা করি তাহলে কত দেব? 2 8 2 2 8 2। এবার দেখো, এবার আমরা একটু কথা বলি। এই যে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা শিখলাম, তোমরা এটা বুঝতে পারছো কি পারো নাই? যে বুঝতে পারোনি এমন কেউ আছো কিনা? আহ, আমরা একটু জানার চেষ্টা করি তোমরা বুঝতে পারছো কিনা এরকম ইলেকট্রন বিন্যাসটা। কারো কোনো জি সমস্যা জি আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে একটু কথা বলি। এইরকম করে তোমরা হাইড্রোজেন থেকে, হাইড্রোজেন, হাইড্রোজেন কত? এইচ না? পারমাণবিক সংখ্যা 1। আর জিঙ্ক কত? 30 30। এইটা তোমরা এভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারবা কিনা? পারবো। পারবো। তোমরা যদি করতে পারো, ফাতেমা আছো আমাদের সাথে? জি এইভাবে করতে পারবা কিনা বাবা? পারবো। আচ্ছা, গুড। তোমরা যদি এটা করতে পারো তাহলে সাইফ কিছু বলবা কি বাবা? আমাদের সাথে সাইফ আছো, সাইফ কিছু বলবা কিনা? প্রান্তিক, ব্যাপারটা বুঝতে পারছো? ইয়েস স্যার। সমস্যা মনে হয়নি? না স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, জুবাইদা আইডি দিয়ে যে জয়েন করছো, বাবা কি অবস্থা, বুঝতে পারছো কিনা? স্যার বুঝছি, কিন্তু এই যে সবুজগুলো আলাদা কালি দিয়ে লেখা কেন, এটা একটু কি বলবেন? ও না, আলাদা কালি দিয়ে কেন লিখছি এরকম না, আমি যে বুঝার সুবিধার্থে ওই যে কালি চেঞ্জ হয়ে গেছে আমার, ওইটা সমস্যা না, আলাদা কালি ওর জন্য লিখিনি। যে কেন আলাদা কালি দিয়ে লিখছি এটা কোনো বিষয় না, আমি খালি জাস্ট বোঝানোর জন্য, কিন্তু কালিটা চেঞ্জ হয়ে গেছে এই আর কি। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছো তো? জি স্যার। জি।
আচ্ছা আমরা একটু তারপরে যাই, তাহলে এইভাবে 30টা তো করতে পারবে তাই না? জি স্যার পারবো। আচ্ছা গুড, তোমরা যদি পারো তাহলে আমি একটু তার সামনে যাই। এইটা কোন পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস গেল? এইটা গেল শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। কি ইলেকট্রন বিন্যাস? শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এই নিয়মটার নাম কি? শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। এইবার ও যে আমরা প্রথমে দেখলাম 1s 2s, আমরা অনেকে বললাম যে স্যার এটা আমরা শিখছি জানি। আমাদের রাফি কিছুক্ষণ আগে বললো যে স্যার এটা এইভাবে হয়, কিংবা তোমরা দুই একজন বললা যে স্যার এটা এইভাবে হয়। আমরা এটা একটু জানার চেষ্টা করি। আমরা একটু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস যেহেতু শিখছি, তোমরা যেহেতু বই দেখে সুন্দর করে এটা করে নিতে পারবা 30টা, না হইলে আমি তোমাদেরকে হেল্প করবো, এটা নিয়ে চিন্তার কারণ নাই। তো আপাতত আমরা একটু উপশক্তি স্তরে জানার চেষ্টা করি উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হয়। সাবজেক্ট থেকে মানে এই টপিকটা, কোন টপিকটা বাবা? এই যে যে টপিকের মানে ইলেকট্রন বিন্যাস যে টপিকের উপর আমরা হচ্ছে কাজ করতেছি এখন, এটা রসায়নের কোন সাবজেক্ট থেকে? হ্যাঁ, এই যে জুবেদার প্রশ্নটা খুব ভালো ছিল, যে রসায়নের কোন সাবজেক্ট, সরি কোন অধ্যায়টা, এটা তাই না? তোমাদেরকে আমি শুধু এতটুকুই বলতে পারি, এটা রসায়নের এই পর্যায় সারণী অধ্যায়টা হলো 4র্থ অধ্যায়, কিন্তু আমি 4র্থ অধ্যায় থেকে শুধুমাত্র এই 30টা মৌলকে উঠাই নিয়ে এসেছি। হাইড্রোজেনকে উঠাই নিলাম আর জিঙ্ককে উঠাই নিলাম, এর পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভরকে উঠাই নিয়েছি। আমি যদি তোমাদেরকে 5 দিন বা 7 দিন, 5 দিন থেকে 7 দিন, কয়দিন, 5 দিন থেকে 7 দিন এই বেসিকটা শেষ করাইতে পারি, আর তোমরা যদি বেসিকটা বোঝো আর কি, বেসিক, এই বেসিকটা যদি তোমরা বোঝো, তাহলে রসায়ন বইয়ের প্রতিটা অধ্যায় শেষ করতে 2 দিনের উপরে 3 দিন লাগবে না। আমি জোবাইদাকে বুঝাইতে পারছি আমার কথাটা বাবা? জি স্যার। রসায়ন বই, আমি আবারও বলতেছি, রসায়ন বইয়ের মুখস্থ বিদ্যা ক্লোজ, আমরা মুখস্থ বিদ্যার ভিতরে নাই। আমি তোমাদেরকে এই যে 5 দিন বেসিকটা শিখাবো, আমি যে ফ্রি ক্লাস তোমাদের বললাম, এই ফ্রি ক্লাসে তোমাদেরকে 5 দিনে একটা বেসিক শিখাবো এবং স্ট্রং বেসিক শিখাবো। এই বেসিকটা যদি তোমরা মোটামুটি বুঝতে পারো, তাহলে রসায়ন বই আত্মস্থ করা আমার জন্য কোনো ব্যাপারই না, তোমাদের জন্য ব্যাপার না। জাস্ট খালি কৌশল দেখাবো তোমাদের, তোমরা নিজেই বলবা যে স্যার এটা শিখছি আমরা পারি, এটা বলবা। এবং কি বলে একটা কথা, রসায়নে 95 কিংবা 98% নাম্বার পাওয়া সম্ভব, এবং মুখস্থ ছাড়াই সম্ভব। তোমাদেরকে জাস্ট খালি কন্টিনিউয়াসলি একটু এই 4-5 দিন যেটা আমি তোমাদের বেসিকটা শেখাবো, ক্লাসটা কন্টিনিউ করতে হবে। বিষয়টা বোঝাতে পারছি কিনা? জি স্যার। জি, তাহলে আমরা বেসিকটা মোটামুটি শিখি বাবা, কয়টা দিন? জি স্যার। জি আচ্ছা ওকে। আমি আপাতত কোনো অধ্যায় নাই, অধ্যায় কমপ্লিট করতে আমার 1-2 দিন করে লাগবে একটা করে অধ্যায় কমপ্লিট করতে, এটা নিয়ে চিন্তা করছি না। এবার দেখো, আমরা একটু তারপরে আসি। তোমরা তো আশা করি এরকম করে পড়াশোনা করছো, যে তোমাদেরকে যদি আমরা এরকম বলি যে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তোমরা বললা তার মানে এখানে 1s 1 দিতে হবে, তোমরা কিন্তু জানো। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, আমরা সেই ক্ষেত্রে বলতে পারবো কি 1s2। লিথিয়ামের কত? 3, তার মানে কি বলতে পারবো যে 1s2 2s1। কিন্তু তোমরা কি জানো এটা কিভাবে হয়? জানো না কি না এই জন্য? মানে ঘুরায় ঘুরায় হয় স্যার। ঘুরাই ঘুরাই হয়। আমি একটু তোমাদেরকে ঘুরাই ঘুরাইটা একটু সোজা করে দেই বাবা। জি স্যার। আমরা এটা মনে রাখার জন্য ছোট্ট একটা ছন্দ মনে রাখতে পারি। এই ছন্দটা মনে রাখতে পারলে আমরা ইলেকট্রন বিন্যাসটা ইজি করতে পারি। কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি। স্যার এসপিডিএফ না? হ্যাঁ, এসএস পিএস ডিপিএস এইটাই আর কি। আমরা একটু ছন্দটা বোঝার চেষ্টা করি, তাহলে তোমাদের ইলেকট্রন বিন্যাসটা ইজি হয়ে যাবে। কিভাবে আমি ট্রাই করতেছি, কিভাবে দেখি। আমরা একটু ছন্দটা লেখার চেষ্টা করি। ছন্দটা এরকম করে লিখি, যে দেখো ছন্দটা এরকম লিখবো যে শোনো শোনো প্রিয়া শোনো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো। ডিপিএস খোলো, ডিপিএস খোলো, কি ডিপিএস, কি ডিপিএস, এফডিপিএস।
এই ছন্দটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা সহজে আত্মস্থ করা খুব ইজি একটা ব্যাপার। তাহলে আমরা কি বললাম ছন্দটা, যে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো, কি ডিপিএস, এফডিপিএস। এবার আসো, এই শোনো বলতে ইংরেজি দিয়ে কি লিখি আমরা, এস। এই শোনো বলতে ইংরেজি দিয়ে কি লিখি, এস। প্রিয়া বলতে পি, এই শোনো বলতে এস, এই প্রিয়া বলতে পি, এই শোনো বলতে এস। আর এইখানে ডি বলতে ডি, পি বলতে পি, এস বলতে এস। এইটা ছন্দটা মিলানোর জন্য আপাতত দিয়ে রাখছি, এখানে ডি, এখানে পি, এখানে এস। এইখানে হলো এফ, এখানে ডি, এখানে পি, এইটা হলো এস। তাহলে আমরা আরেকবার বলতে পারি যে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো, কি ডিপিএস, এফডিপিএস। এইটাকে যদি আমরা একটু সাজাই তাহলে কিরকম সাজাতে পারি, প্রথমে আছে এসএস, এই যে আমরা লিখলাম এসএস, তারপরে কি আছে পিএস, তারপরে কি আছে পিএস, তারপরে কি আছে ডিপিএস। আমাদের মূলত আমরা যেহেতু 30 পর্যন্ত এখন ইলেকট্রন বিন্যাস শিখবো, এতটুকু নিলে আমাদের হবে, বাকিটা আপাতত নিলাম না। তাহলে ইলেকট্রন বিন্যাসটা নিয়মটা কি, যে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো, কি ডিপিএস, এফডিপিএস। শোনো শোনো এসএস, পিএস, পিএস, ডিপিএস, আবার ডিপিএস, তারপর এফডিপিএস। এবার আমরা এই পর্যন্ত বললাম যে ডিপিএস পর্যন্ত নিলে আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাসটা ইজিলি হয়ে যাবে। কিভাবে সেটা শেখাই। এখন দেখো এইখানে তো আমাদের অনেকগুলো এস আছে না, যেখানে অনেকগুলো এস, এখানে অনেকগুলো এস আছে। তা আমরা আগে প্রথমে এস গুলোকে মার্কিং করি। তাহলে এটা হবে 1 নম্বরের এস, এটা হবে 2 নম্বরের এস, এটা 3 নম্বরের এস, এটা 4 নম্বরের এস, এটা হবে 5 নম্বরের এস। তাহলে এবার আমরা যদি বিপরীত দিক থেকে একটু মার্কিং করি, লক্ষ্য করো, বিপরীত দিক থেকে যদি মার্কিং করি আমাদের বোঝার সুবিধার্থে, 5, এই যে 5-এর আগে কে থাকে, 4 থাকে, 4-এর আগে কে থাকে, 3 থাকে। এখানে আবার কত শুরু হয়েছে, 4। দেখি কি হলো, এটা বুঝে নেই। এখানে কত, 1 2 3, এটা হলো 4। আচ্ছা এটা একটু ক্লোজ করি, এখানে ছিল 4, দেখো 1 2 3 4, এই যে 5। এবার আমরা আসি, এবার দেখো তাহলে 5-এর আগে কে থাকে, 4, 4-এর আগে 3, এখানে আবার 4 শুরু হয়েছে, 4-এর আগে কে থাকে, 3, এখানে আবার 3 শুরু হয়েছে, 3-এর আগে থাকে 2। তাহলে মোটামুটি আমাদের এটা সাজানো হয়ে গেল। এবার আমরা একটু জানার চেষ্টা করি, কি জানবো, আমরা এটা নিচে আরেকবার লেখার চেষ্টা করি, দাঁড়াও, আমাদের যেহেতু পেজটা ওইখানে উপরে চলে যাচ্ছে, এটা একটু জানার চেষ্টা করি। তাহলে আমাদের কি ছিল, এইখানে লিখি এসএস, পিএস, পিএস, ডি, পিএস। আমরা বলছিলাম এতটুকু হলে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। এবার আমরা বলছিলাম এস গুলোকে মার্কিং করব, তাহলে আলাদা কালি দিয়ে মার্কিং করি, এইটা 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 আলাদা কালি। তাহলে এই যে এটা 1 নম্বরের এস, এটা 2 নম্বরের এস, এটা 3 নম্বরের এস, এটা 4 নম্বরের এস, এটা 5 নম্বরের এস দিলাম। এবার আমরা বললাম যে 5-এর আগে আমাদের কে কে থাকবে, 5-এর আগে আমাদের থাকবে 4, এই যে 5-এর আগে আমাদের থাকবে 4, 4-এর এই পাশে কে থাকে, 3, এখানে আবার 4 শুরু হয়েছে, তাহলে 4-এর আগে কে থাকে, 3, 4-এর আগে আমাদের থাকবে কে, 3, এই আবার 3 শুরু হয়েছে, তাহলে এখানে থাকবে 2। এখন আমরা ছোট্ট একটা নোট লিখে রাখতে পারি, এখানে ছোট্ট একটা নোট লিখি, এই যে ছোট্ট একটা নোট, যে এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা, এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা, সর্বোচ্চ সর্বোচ্চ ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা, ক্ষমতা হলো 2। এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, 2। তাহলে পির সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 6, ডির সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 10, এফ এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 14। তাহলে আমরা একটু এই জায়গাটা মনে রাখার চেষ্টা করব যে এস এ ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে 2টা, পিতে সর্বোচ্চ থাকতে পারে 6টা, ডিতে সর্বোচ্চ থাকতে পারে 10টা, এফ এ সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে 14টা। মানে এস এ 2 অর্থাৎ 1 থেকে 2 এর মধ্যে যে কোনো থাকতে পারবে, পি 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে, ডিতে 1 থেকে 10 এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে, এফ এ 1 থেকে 14 এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে। এবার আমরা একটু দেখি, যেহেতু আমরা 1 নাম্বার মৌলটাকে শিখছিলাম যে হাইড্রোজেন,
হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ছিল? 1। আমাদের সূত্র কি বলছে? এই যে প্রথমে 1 আছে, এই যে প্রথমে 1 নিলাম, এই যে এই 1, প্রথমে 1 আছে, 1 নিলাম। 1 এর সাথে কি আছে? S আছে। তা আমরা বলছিলাম S এর সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 2টা। এখানে তো আছে একটা, তাহলে আমরা এই জন্য এখানে 1 দিলাম। এবার আমরা যদি চিন্তা করি যে হিলিয়াম, হিলিয়াম তাহলে কত? 2। তাহলে এখন দেখো আমাদের প্রথমে কত? 1 দিয়ে শুরু হবে, তাহলে এই যে 1, 1 এর সাথে কি আছে? S। S এর সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 2টা। এখানে আছেই 2, তাহলে এই যে 2 দিলাম। এরপরে আমরা চিন্তা করি লিথিয়াম, তাহলে আমরা প্রথমে কত দিয়ে শুরু হবে? 1 দিয়ে। এই যে 1 দিয়ে শুরু করলাম। 1 এর সাথে কি আছে আমাদের? S। S এ তাহলে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে। এখানে আমাদের মোট কয়টা? 3টা। 3 এর মধ্যে আমরা 2টা ইলেকট্রন দিয়েছি। তাহলে এখন দেখতে হবে 1 এর পরে কি আছে? তাহলে 1 এর পরে 2 আছে, এই যে 2 দিলাম। 2 এর সাথে কি আছে? S। তাহলে S এ কয়টা ইলেকট্রন থাকবে তাহলে? 3 এর মধ্যে তো এখানে 2 দিয়ে ফেলছে, তাহলে থাকে কয়টা? একটা। একটা। এবার হলো বেরিলিয়াম। হ্যাঁ বলো বাবা। রাফি কিছু বলবা? না স্যার। আচ্ছা আমি শুরু করি বাবা। হ্যাঁ, এই যে বেরিলিয়াম 4, এই প্রথমে তাহলে কি দিয়ে শুরু হবে? 1 দিয়ে। তাহলে যে 1 নাম্বার, 1 নাম্বারে কি আছে? S। S এ কয়টা থাকে? 2টা। 2 নাম্বার, 2 নাম্বারে কি আছে আবার? S। S এ কয়টা থাকে? 2টা। এই 2 2 4 মিলাইছি। এবার হলো ব্রোন। ব্রোন কত বাবা? 5। তাহলে প্রথমে 1 নাম্বারে কি আছে? S। তাহলে S এ 2টা দিয়ে দিলাম। 1 এর পরে কত আছে? 2। 2 নাম্বারও তো S। S এ 2 দিয়ে দিলাম। এখানে তো আছে মোটেই 5টা, তাহলে 2 আর 2 4, তাহলে আরো লাগবে কত? একটা, 5টা। তাহলে 2 এর S এর পরে কে থাকলো? 2 এর P। এই যে 2 এর P তে আমরা একটা দিলাম। স্যার এটা এই এই যে পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? এগুলো তো কি? জি স্যার বুঝছি। জি স্যার। ভাইদা বুঝতে পারছো বাবা? স্যার এই যে কাজটা বুঝি না স্যার বাবা, নাই। বুঝি নাই। জি স্যার বুঝতে পারতেছি না। বুঝতে পারছো না? স্যার এখানে বুঝতে পারতেছি না। মানে এই যে এটা কিভাবে করলাম আমরা? জি স্যার। আচ্ছা আচ্ছা গুড। তুমি তাহলে তোমার সাথে একটু কথা বলি, তুমি মাইক্রোফোনটা অন করো, তোমার সাথে একটু কথা বলি। এই যে এই জায়গাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু শুধু সেটা ইনশিওর করো, দাঁড়াও। এই জায়গাটা আমরা যেটা লিখলাম এটা বুঝতে পারছো কিনা? জি স্যার। এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? জি স্যার এখন আমরা কি বলছিলাম এটা বুঝছো কিনা দেখো তো। এস এ সর্বোচ্চ 2টা থাকতে পারে, পিতে হ্যাঁ সর্বোচ্চ কয়টা থাকতে পারে? দুইটা। না, এস এ 2টা, পিতে কয়টা? 6টা, এই যে 6টা। ছয়টা। ডিতে কয়টা থাকতে পারে? 10টা। এফ এ কয়টা থাকতে পারে? 14। এই স্যার পর্যন্ত কোনো প্রবলেম নাই তো তোমার? আছে? মুখস্থ করার জিনিস? হ্যাঁ মানে এই যে এসে 2টা, পিতে 6টা, এটা কি মুখস্থর কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এটা মনে রাখতে হবে যে এস এ 2, 1 থেকে 2 এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে। পিতে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু 6 এর বেশি থাকবে না। এস এ 2 এর বেশি থাকবে না, 1 থেকে 2 এর মধ্যে যে কোনো থাকতে পারে। ডিতে 1 থেকে 10 এর মধ্যে থাকবে, কিন্তু 10 এর বেশি 11 থাকবে না। এফ এ 1 থেকে 14 এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু 14 এর উপরে থাকবে না। ওই জন্য সর্বোচ্চ লিখছি। আর এই যে এস, পি, ডি, এফ এইগুলো কি মূলত? এগুলো হলো উপশক্তি স্তর, এগুলোর নাম হলো উপশক্তি স্তর। এই যে দেখো লিখে রাখছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমরা বললাম না উপশক্তি স্তর, ইলেকট্রন বিন্যাস কয় ধরনের হয়? 2 ধরনের বলছি। এইটার নাম হলো শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, এটা করলাম না বাবা? জি স্যার। এটা হলো 2n স্কোয়ার, তার মানে এটা হলো শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। আর এই যে কিছুক্ষণ আগে এরা বললো না যে 1s 2s এরকম করে হয়, এটা হলো উপশক্তি স্তরে। দ্বারাও দেখায়, কই দেখ লিখলাম, এই যে এখানে লিখছিলাম দেখো, এই যে লিখছিলাম, ঠিক আছে না? এইটা হলো উপশক্তি স্তর। এখন এই ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে হয় এটাই তো শিখাবো, এখন এইটাই শিখাই। তুমি তার আরেকটু মন দিতে হবে, আমি তোমাকে শিখাচ্ছি, কোনো ব্যাপার না, আমরা আছি। এইবার আমরা আরেকটু নিচে লিখি। এইবার হচ্ছে তোমার সাথে একটু কথা বলবো আর লিখবো, তোমাকে শেখানো দরকার, আমার অবশ্যই শেখানো দরকার। এবার দেখো প্রথমে কে থাকে বলো দেখি, শোনো শোনো প্রিয়া শোনো, ওইটা যদি আমরা পড়ি তাহলে কি থাকবে? এস এস, পিএস, এস, পি, এস, পিএস, ডিপিএস, ডিপিএস, এরকম। আমরা বলছিলাম কি যে এখানে যেহেতু অনেকগুলা এস আছে, তাহলে এস গুলো আগে মার্কিং করা দরকার। তা আমরা এস গুলো আগে চিহ্নিত করি। কিভাবে চিহ্নিত করি? কালার দিয়ে চিহ্নিত করি। এইটা হচ্ছে 1 নাম্বারের এস, দিলাম, চিহ্ন দিচ্ছি। এটা 2 নাম্বারের এস, এটা 3 নাম্বারের এস, এটা 4 নাম্বারের এস, এটা হলো 5 নাম্বারের এস। বুঝাতে পারছি বাবা? জি স্যার। হ্যাঁ।
এবার 5-এর আগের সংখ্যাটা কত, এটা একটু আলাদা কালি ব্যবহার করি, বুঝতে সুবিধা হবে। 5-এর আগে কে থাকে? 4 থাকে না? স্যার 4-এর আগে কে থাকে? 4-এর আগে 3। 3। এখানে আবার 4 শুরু হয়েছে, তাহলে 4-এর আগে কে থাকে? 3। 3। আর আবার তো 3-এর আগে কে থাকে? এই যে এখানে আবার 3 শুরু হয়েছে, তাহলে 3-এর আগে কে থাকবে? 2। 2 থাকবে। তুমি আরেকটা বিষয় হলো কি এই মাত্র জানলা, সেটা হলো এস এর সর্বোচ্চ কয়টা থাকতে পারে? এসে সর্বোচ্চ 2টা। পি তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? পিতে সর্বোচ্চ 6টা। 6টা। ডি তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? ডিতে 3টা। না, 10টা সর্বোচ্চ। জি স্যার। আর এফ এ সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 14টা। 14টা। আমরা এইমাত্র শিখলাম। এবার তুমি আসো, আমরা কয়টা মৌল শিখছি নাম? 30টা। 30টা। 1 নম্বর মৌলটার নাম কি? হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। 1। এবার দেখো এইখানে আমাদের কত দিয়ে শুরু হয়েছে দেখো তো। 1 দিয়ে। এই যে আমরা 1 দিলাম, 1-এর সাথে কি আছে আমাদের? এস। এই যে আমরা এস দিলাম। এস এর সর্বোচ্চ কয়টা থাকতে পারে? এসে সর্বোচ্চ 2টা। এখানে আছে কয়টা হাইড্রোজেনের? 1টা। তাহলে তো 2 দেওয়ার কোনো সুযোগ নয়, তাহলে সেই জন্য 1 দিলাম। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা একটু হিলিয়ামে আসি। হিলিয়ামের কত বাবা? 2। 2। তাহলে প্রথমে কত আছে? 1 আছে না? জি স্যার। 1-এর সাথে কি আছে? এস। এস এর সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 2টা। এই যে আমরা 2টা আছে, 2টা দিছি, তাহলে আর কোনো সমস্যা আছে? না স্যার। এবার আমরা যদি লিথিয়াম চিন্তা করি বাবা, লিথিয়াম কত? 3। 3। তাহলে প্রথমে 1 দিয়ে শুরু হবে, প্রথমে 1 দিলাম। 1-এর সাথে কে আছে? এস। এস। এসে কয়টা দিতে পারি আমরা? 2টা। 2টা। এখানে মোট কয়টা আছে? 3টা। 3টা। 3-এর মধ্যে কয়টা দিয়েছি? 2টা। তাহলে বাকি থাকে কয়টা? 1টা। তাহলে যে পরে 1-এর পরে কত শুরু হয়েছে? 2। 2-এর সাথে কে আছে? 2 এর সাথে 2 এই যে দেখো 2-এর সাথে উপরে এস আছে না? এই যে। জি স্যার। তাহলে জি এসে কয়টা থাকতে পারবে এখন? তাহলে 3-এর মধ্যে এই প্রথমকার এসে 2টা দিছি, তাহলে পরের তাহলে থাকলো কয়টা? 1টা। তাহলে এই এসে আমরা 1টা দিলাম। বুঝতে পারছি? জি স্যার। এবার বেরিলিয়াম। বেরিলিয়ামের কত বাবা? 4। তাহলে প্রথমে 1 দিয়ে শুরু হবে, 1-এর সাথে কে আছে? এস। এসে কয়টা দিব? 2টা। 2টা। এবার তারপরে 1-এর এসের পরে কত এস আছে? 2 এর এস। 2-এর এস। 2-এর এসের সাথে কটা পড়বে এখন? 4-এর মধ্যে তো প্রথমে 2 দিলাম, তাহলে থাকে কত? 2টা। এই যে দেখো বেরিলিয়ামের 4টা, 4-এর মধ্যে 1 নম্বরের এসে 2টা দিছি আমরা, এই যে 2টা দিছি, তাহলে 4-এর মধ্যে 2 গেলে আর কত থাকে? 2। তাহলে এটা পরে 2-এর এসে 2 দিলাম। ঠিক আছে না? জি স্যার। এবার ব্রোন কত বাবা? 5। 5। প্রথমে 1 নাম্বার দিয়ে শুরু হবে, তাহলে 1 নম্বরে কে আছে? 1 নম্বর হচ্ছে এস। এস এসে কয়টা থাকে? 2টা। তাহলে 1-এর এসের পরে কত এস আছে? 2s স্কয়ার। 2s। এখানে তাহলে স্কোয়ার বলতে আমরা এখানে 2 বলবো, স্কোয়ার বলবো না, হ্যাঁ? 1s2, 2s2 এরকম করে বলবো। জি স্কোয়ার এখানে বলা হয় না আর কি। কেন হয় না কারণ পরে ব্যাখ্যা করব, আপাতত তোমরা শিখো। তাহলে এ দেখো 1 নাম্বারের এসে আমরা 2টা দিছি, 2 নাম্বারের এসে কটা দিছি? 2টা। 2 দিয়ে কত হয় বাবা? 4। তাহলে থাকে কয়টা আরো? 1টা। তাহলে এই 2 এর পরে কি আছে? 2 এর এসের পরে কি আছে? ওই যে 2 এর পি আছে, দেখো। দেখতে পাইছো কিনা? জি স্যার। তাহলে 2 এর এসের পরে কি আছে? 2 এর পি আছে। তাহলে এই যে 2 এর পিতে, তাহলে 2 2 4 থাকে কত? একটা। ওই একটা এই যে পিতে দিলাম। পিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? পিতে সর্বোচ্চ 6টা। তাহলে আপাতত কয়টা দিছি? 1টা। একটা। তাহলে এই যে এই বির পরে 5 নাম্বার হলো তো ব্রোন, তাহলে 6 নাম্বারের নাম কি? কার্বন। তাহলে প্রথমে কত দিয়ে শুরু হবে? 1 নাম্বারের এস দিয়ে। s2। তারপরে কত হবে বলো দেখি? 2s2। হ্যাঁ, তারপরে কি হবে? 2pt। 2। 2। ঠিক আছে না? হুম। জি স্যার। এবার নাইট্রোজেন কত বাবা? 7। 7। তাহলে প্রথমে কি হবে? 1s2। হ্যাঁ, 2s2। 2s2। তারপরে 2p কত হবে? 2p3। 3। হ্যাঁ। এবার অক্সিজেন কত হবে? 8। 8। তার মানে 1s কত? 2। 2। 2s কত? 2p কত হবে এবার? 4। 4। এবার হলো 9 নাম্বারটার নাম কি? ফ্লোরিন।
ফ্লোরিন, তাহলে কি হবে 1s, 2 2s, 2 2p কত 5 5। এইবার হলো 10 নম্বরটার নাম কি, নিয়ন, কি হবে এবার 1s2 1s2, 2s2 2s2, 2p6 2p6। এরপরে আমরা কত, সোডিয়াম কত 11, 2s 1s2 কত 2, 2s2 2s2, 2p কত 2p6 6। এইবার গণ কয়টা হইলো, 6 আর 2 8, 8 2 কত হচ্ছে 10টা 10, তাহলে 10 হইলো। তাহলে এখন হলো আরো একটা থাকে কিনা, জি স্যার ওই একটা দেখো 2 এর পরের মানে 2 এর পির পরে কি আছে 3s অন স্যার 3s1। এবার তোমার কনফিউশন ক্লিয়ার কিনা, স্যার আর কোনো অসুবিধা আছে? স্যার এবার তোমাদেরকে যদি আমি আরো আরো করব, তারপর দেখাচ্ছি, দাঁড়াও। এবার যদি তোমাদেরকে হলো বলি সোডিয়ামের পরে আমরা সে ধরলাম এখানে একটা ইলেকট্রন বিন্যাস করি, এখানে একটু লাগবে, দাঁড়াও, এই যে এই জায়গাতে করি ইলেকট্রন বিন্যাসটা, তোমাদের যে উপরেরটা দেখাইতে হবে। এবার যদি আমরা মনে করো সে একটা ক্লোরিন করলাম, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত 17 17। প্রথমে আমরা কি করব 1s 1s2 2s2 2s2 2p 2p6 3s 3s 2 3s2 হ্যাঁ 3p 3p 6, ও না 6 দিব না, আমরা গুনি আগে, দাঁড়াও 2 4 6 12 দেখো এই যে 2 আর 6 কত হইলো 8, আর 8 পাঁচ 2 10, যদি 12, আর লাগবে কয়টা 4 5 5, তাহলে 3p 5। ক্লিয়ার? জি স্যার এবার আমরা যদি বলি আমরা পটাশিয়াম লিখবো, পটাশিয়াম কত বাবা 19। 1s2 প্রথমে কি হবে 1s 2, 2 তারপর 2s2 2s2 2p 2p6 3s 3s2 3p 3p6 কয়টা হলো গণ 6 2 4 6 8 12 18টা 18। তো 3p এর পরে দেখো যে 3p এর পরে যে 3p এর পরে কি আছে, is 4 4s তাহলে 4s কত হবে 4s 19 20 একটা স্যার একটা দিয়েছি, দেখছো? জি স্যার এবার স্যার ইলেকট্রন, ক্রোমিনিয়ামেরটা করান স্যার, হ্যাঁ কি বাবা, ক্রোমিনিয়ামেরটা করান স্যার। ক্রোমিয়াম, গুড, ক্রোমিয়াম করব, গুড, কোনো সমস্যা নেই, আমরা এখন ক্রোমিয়াম করি, আমাদের ক্রোমিয়াম করা দরকার অবশ্যই। আমরা এটা একটু উপরে দিই যাতে বুঝতে সুবিধা হয়, ক্রোমিয়াম করব, ওকে। ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত বাবা 24। কি হয় আমরা তাহলে, স্যার হ্যাঁ বলো, তোমার সাথে কথা বলি, প্রথমে কি হবে 1s কত 1 স্কোয়ার স্কোয়ার করবো না বাবা, 1s2 করবো, 2 হ্যাঁ তারপরে 2s2 2s2, 3p6 না আবার 3p তে যাবো কেন, 2s এর পরে তো এই যে দাগাই রাখছি 2p। 2p6 হ্যাঁ তুমি দেখে দেখে বলো, কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, তুমি দেখে দেখে বলো 2p কত 6, 2p এর পরে কত আছে, স্কোয়ার আবার স্কোয়ার না তো 3s2, 3s2 হ্যাঁ তারপরে 3 3p6, 4s স্কোয়ার স্কোয়ার না 4s2 4s2। এবার গণ কত হইলো 12 13 14 15 20 20 হইছে, 20। এই 4s এর পরে কি আছে দেখো তো, 4s এর পরে কত আছে 3D 3d 3d, এই যে 3d, এখানে মোটে কয়টা আছে, 24টা তাহলে এইখানে আমরা 4 দিতে পারি কিনা, দিছি। এবার না আসো, তোমার কনফিউশন আমি বুঝছি, তুমি কেন কোশ্চেনটা হলো এখানে করছো আমি বুঝতে পারছি, এখানে ফুট দিছি কিনা আমরা খালি সেটা বলো। জি জি আচ্ছা গুড। এখন তোমার মনে বা আমার মনে, সবার মনে, সব সারে হারে মনে, সবার মনে একটা কোশ্চেন থাকতে পারে, কোশ্চেনটা বোঝাই। এইখানে আমরা হলো 3 দিলাম, তারপর আবার 4 দিলাম, আবার 3 দিলাম, এইটা কেমন জানি একটা হয়ে গেল। এই ইলেকট্রন বিন্যাসটা আমরা পরীক্ষার খাতাতে করে আসলে স্যারেরা 0 দিবে নিশ্চিত। জি স্যার এখন তুমি যেটা বলছো সেটা আমি বোঝানোর চেষ্টা করি, তারপরে বলতেছি।
ডির ধারণ ক্ষমতা কয়টা? তোমাদেরকে কয়টা শিখাইছি? 10টা স্যার। 10টা শিখেছি। এই যে ডির ধারণ ক্ষমতা 10টা শিখেছিল বাবা, এই যে লিখে রাখছি 10টা, দেখো। তো এখন ইলেকট্রন বিন্যাসের নীতি অনুসারে বলছে ডিতে হয় পূর্ণ রাখতে হবে, আর না হয় না। ডিটা থাকবে অর্ধপূর্ণ। জি এবার শোনো, ডি হয় থাকবে পূর্ণ আর না হয় থাকবে কি? অপূর্ণ। বুঝতে পারছি? তো ইলেকট্রন বিন্যাসের নীতিতে বলছে যে ডি যদি পূর্ণ থাকে তাহলে মৌলটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হবে, কিংবা ডি যদি অর্ধপূর্ণ থাকে তাহলে মৌলটা স্থিতিশীল নীতি হবে। সেই সুবাদে আমরা ডিতে কোনো সময়ের জন্য 4 কিংবা ডিতে কোনো সময়ের জন্য 9 রাখতে পারি না। এই জন্য ডিতে আমাদেরকে 5 করতে হয় অর্ধপূর্ণ, তার মানে 4 আর 1 যোগ করলে 5 হয়। আর ডিতে এই যে এখানে কত 9 লিখছে, এখানে 10 করতে হয়। আমরা এই ব্যাখ্যাটা পরে শিখবো। 4-এর পরে 3 দিছি, আমরা আপাতত ইলেকট্রন বিন্যাসটা এই প্যাটার্নেই করি। অর্থাৎ কি স্যার বাকি হচ্ছে ডি হ্যাঁ, স্যার জুবাইদা কিছু অর্থাৎ কি বললা বাবা? ডিতে কি ধাতু অথবা অধাতুর ভিতর রাখতে হয়? না, ধাতু অধাতুর ভিতরে না, ধাতু অধাতু আমরা চিহ্নিত করব। কোনটা ধাতু হবে, কোনটা অধাতু হবে, কেন ধাতু হবে, কেন অধাতু হবে, এর যোজনী কত হবে, জারণ মান কত হবে, কেন হবে, এটা রঙিন যৌগ গঠন করবে নাকি সাদা যৌগ গঠন করবে, এটা কোন ব্লকের মধ্যে পড়বে, এটা পর্যায় সারণীর কত নাম্বার পর্যায়ে কত নাম্বার গ্রুপে পড়বে, বা এটা কেন সাদা হবে, কেন রঙিন হবে, এই যাবতীয় বিষয়গুলা। উদাহরণ দে, তোমরা খাবার লবণ তো ক্লাস 8-এ পড়ছো, পড়ো নেই? জি স্যার। জি খাবার লবণের রং কেমন? সাদা। সাদা। এখন যদি আমি বলি খাবার লবণের রংটা সাদা, কেন সাদা, তোমরা বলতে পারবে কিনা? না বা স্যার। ইলেকট্রন বিন্যাস দিয়ে তোমরা আমাকে বুঝাইতে পারবে কিনা এটা সাদা কেন? না স্যার। এই প্রত্যেকটা কাজ আমি তোমাদের শেখাবো। আমি ওই জন্যই বলছিলাম যে তোমাদের বেসিকটা যদি আমি শেষ করে নিতে পারি, রসায়ন বইটা কমপ্লিট করা আমার জন্য 1 মাসের কাজ, বা তোমাদের জন্য 1 মাসের কাজ। তো এখন তোমাদেরকে একটু বলি, এটা বুঝতে পারছো কিনা যে এই পর্যন্ত হয়েছে কিনা এটা? জি স্যার। জি স্যার। শুধুমাত্র তোমরা 4 আপাতত 9 তোমার রাখবো না। হ্যাঁ বলি, তোমরা যেহেতু নতুন মানুষ, তোমরা হলো কেবল ক্লাস 9 পড়ো, তোমরা কেবল এগুলোর সাথে পরিচিত হচ্ছ। এটা কিভাবে সংশোধন করা যাবে আমরা সেটা পরে করতেছি। তোমরা কি প্রাথমিক অবস্থায় এইভাবে 30টা মৌল করতে পারবা কিনা? জি স্যার পারবো। স্যার পারবো। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই নেই, দাঁড়াও। আমি এই যে একটু 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 আমি একটা মিশাই দিতে চাই, মিশাই দিব না, স্যার এইখানে করি। জিঙ্ক কত বাবা? জিঙ্ক স্যার 30। 30। আমরা প্রথমে 1 নম্বরে কে আছে? আমরা একটু জুবাইদের সাথে কথা বলি, বা অথবা আমরা কার সাথে কথা বলি? প্রান্তিক আসরে আমাদের সাথে। Yes, স্যার sir. হ্যাঁ প্রান্তিক, প্রথমে কি করবো বলো? প্রথমে কে আছে? 1s2, 1s2। তারপরে কি লিখবো বলো? 2s2, 2s2। তারপরে কি? 2p6, 2p6। তারপরে কি? 3s2, 3s2। তারপরে কে থাকে? 3p6, 3p6। তারপরে 4s12, 4s 4s2, 4s2 দিলাম। কয়টা হয়েছে গণ? 6টা। ছটা কেন? এই যে 2 আর 2, যারা আমি কালিটা চেঞ্জ করি তোমার সুবিধা হবে বলতে। এই যে 2 আর 6, 6 আর 2 8, 8 2 10, 10 আর 6 16, 16, 16 17 18, 18 আর 2 কত হয়? 20, 20। স্যার আমাদের আছে কয়টা এখানে? 30টা, 30টা। 30টা 30 এর মধ্যে 20 হয়েছে, তাহলে এখন 4 এর এস এর পরে কে আছে? এই যে 4 এর এস এর পরে কে আছে? 3d10, তাহলে 3d10, 3d 30 10। এই যে আমাদের 30টা মিলে গেছে কিনা? yes sir. আচ্ছা, তোমরা এই জায়গাটা বুঝতে পারছো কি পারো নাই? খালি ইয়েস আর নো বলবা। স্যার পেরেছি। আচ্ছা, আমরা একটু কথা বলবো তোমাদের সাথে, স্যার একটু কথা বলি। রাফি, এই ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পারছো কিনা বাবা? এই ইলেকট্রন বিন্যাসগুলো? বুঝতে পারছি স্যার, কিন্তু এটা তো আমাদের ক্ষেত্রে ভুল। না, আপাতত ভুল থাক না কেন, আপাতত ভুলটা থাক, আমি তো পরে ক্লাসে এটা কারেকশন করবো। আপাতত আমরা কি করাটা শিখি। জি স্যার। এই যে আমি এটা ক্রস চিহ্ন দিয়ে রাখছি, তো এটা আপাতত ক্রস চিহ্ন দিব, কিন্তু পরে দিব। কিন্তু আপাতত ইলেকট্রন বিন্যাসটা আমরা শিখছি কিনা? ইয়েস অর নো? জি স্যার। জি স্যার। এইটা ইলেকট্রন বিন্যাস, কিন্তু কিভাবে হয় সেটা পরে দেখাচ্ছি। ডিটাকে আগে দিব, 4টা 4s কে পরে দিব, এই তো ঘটনা। রাফি, কি কথা ঠিক তো? এই তো নাকি?
জি স্যার। আচ্ছা, আমরা আগে ইলেকট্রন বিন্যাসটা করা শিখি, বাকি কারেকশন না পরে শিখবো। আমি তো তোমাদের তো এটার জন্য 5 দিনের সময় চেয়ে নিলাম যে 5 দিনের মধ্যে আমি তোমাদের বেসিক কমপ্লিট করে দিব, এবং এই বেসিকের উপর ভিত্তি করে প্রত্যেকটা অধ্যায় শেষ করব, এবং তোমাদেরকে কোনোদিন বলবো না যে এই 2 লাইন মুখস্থ করে আসিও, বা তোমরা এই 2 লাইন মুখস্থ করে, এটা একদিনও বলবো না। এবং মুখস্থ ছাড়া আমি তোমাদেরকে 90% মার্ক পাওয়ার ব্যবস্থা করে দেবো, এবং সেই কৌশলই শিখাবো আমি তোমাদের। আর এটার জন্য আমি এখানে আসছি, বুঝতে পারছি? জি স্যার। আর আরো একটা কথা বলি, সেটা হলো কি, আমি তো আসলে কেমিস্ট্রির একজন, ছোট হোক আর বড় হোক, একজন রাইটার। আমার কেমিস্ট্রির একটা বই যেটা বাজারে আছে, চলে, ফিজিক্সের একটা বই আপাতত লেখার চেষ্টা করেছি, শেষ করার পর্যায়ে আর কি। এটা হয়তো 2-1 মধ্যে বাজারে পাওয়া যাবে আশা করছি। তো সুতরাং এটা কেন হয়, কিভাবে হয়, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, এগুলো আমি তোমাদেরকে শেখানোর জন্যই আসছি। হ্যাঁ, এখন দেখো, তোমরা শুধু আমাকে ইনশিওর দাও যে স্যার 2টা নিয়মে ইলেকট্রন বিন্যাস আমরা 30টা পর্যন্ত করে দিতে পারি আপনাকে, এটা ইনশিওর দিতে পারবা কিনা? জি স্যার। জি স্যার। সমস্যা নাই। প্রান্তিক, ইয়েস স্যার। আমাদের সাথে জুবাইদা আছে, পারবা নাকি বাবা? পারবা কি না, ইয়েস অর নো খালি বলো। জি স্যার পারবো। আচ্ছা, তোমরা যদি পারো বাকি কাজটা আগামী ক্লাসে হবে। সাইফ আমাদের সাথে জয়েন করছো, সাইফ আছো কি? আচ্ছা, যাই হোক, আমি একটু আমার এই যে ডিসপ্লেটা আপাতত হচ্ছে মানে ডিসপ্লে শেয়ারিংটা একটু অফ করতে যাচ্ছি। এখন অফ করে তোমাদের সাথে একটু কথা বলি, 2 মিনিটে কথা বলবো, বেশি কথা বলবো না। সেটা হলো, তোমরা নতুন কিছু শিখছো কিনা? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, নতুন কিছু শিখতো, জুবাইদা নতুন কিছু শিখছো কিনা বাবা? জি স্যার শিখছি। আচ্ছা, এখন এটা করতে পারবো আমরা। আমি আশা করছি তোমাদেরকে আরো অনেক জিনিস আছে যেগুলো শিখাইলে মনে হবে যে স্যার আমরা এতদিন থেকে এই জিনিসগুলো শিখিনি, বা আমরা এই জায়গাগুলো আমাদের স্যারেরা হয়তো ধরবে না। আশা করছি হয়তো ধরবে না, আমি প্রত্যেকটা জায়গা তোমাদেরকে শিখেই পার হবো। তো তোমাদের এই ক্লাসটা, রেকর্ড ক্লাসটা আমি গ্রুপে দিয়ে দিব। আর আরেকটা বিষয়, তাহলে কালকে তোমাদের হচ্ছে ক্লাসে জয়েন করবার কি করছি, আহ্বান করে তোমাদের হচ্ছে ক্লাসটাকে শেষ করতে যাচ্ছি আমি। স্যার কালকে? হ্যাঁ, কালকে জয়েন করতে পারবে না? জি স্যার পারবো। কয়টায় স্যার? এই যে ঠিক 7:30টায় বাবা, আমি ওই যে 7:30টায় ক্লাসটা নিয়ে তোমাদের এই বেসিকটাকে মোটামুটি একটু একটা লেভেলে নিয়ে যাই। তারপরে আমার যখন রেগুলার ব্যাচ চলবে, তখন তোমরা যদি মনে হয় যে না রেগুলার ব্যাচে জয়েন করলে আরো কিছু শিখতে পারবো, তাহলে তোমরা রেগুলার ব্যাচে জয়েন করবা। আর যদি মনে হয় যে না স্যার আমরা আসলে রেগুলার ব্যাচে জয়েন করছি না, তাহলেও কোনো প্রবলেম নাই। আর যদি মনে হয় যে না কিছু শিখতে পারবা, তাহলে না রেগুলার ব্যাচে জয়েন করবা। তো আমি আপাতত তোমাদেরকে এই যে বেসিকটা, আমি 3 দিনের একটা ক্লাস নিতে চাইছিলাম, তো বেসিক কমপ্লিট করতে হয়তো আমার আরো 2-1 দিন সময় লাগবে। আমি এই 5 দিন পর্যন্ত তোমাদের ফ্রি ক্লাসটা নেব, তোমাদের বেসিকটা শেষ করে দেবো ইনশাল্লাহ। জি স্যার। তো তোমাদের যদি আর কারো কোনো জিজ্ঞাসা না থাকে বা জানার না থাকে, তাহলে আমি ক্লাসটাকে শেষ করতে যাচ্ছি। স্যার হ্যাঁ বলো। আগে একটা হলে প্রশ্ন আছে স্যার। প্রবলেম আছে। আমি একজন একজন করে শুনি। জুবাইদা কি বললো বাবা, বলো। স্যার বলছিলাম যে 7:30টার আগে যদি ক্লাসটা হয় আমার একটু প্রবলেম আছে। না, 7:30টাতে হবে, তোমার সময় কখন সুবিধা? 7:30টার পরে হলেই হবে স্যার। 7:30টা পরে? হ্যাঁ, 7:30টার দিকে শুরু করবো আমি। জি স্যার সমস্যা নেই। আচ্ছা, প্রান্তিক বলো বাবা। স্যার ক্রোমিয়ামে 3D 4J কি হবে স্যার? না, ওটার 3D5 হবে, 3D5 4S1 হবে। স্যার হ্যাঁ, জিঙ্কে 3D 10J কি হবে? জিঙ্ক হলো 3D10 তো অবশ্যই হবে, কিন্তু 3Dটা আগে হবে, 4S টা পরে হবে। ইয়েস স্যার। আর কি বাবা? ওকে স্যার। সমস্যা নাই, এই কারেকশন তো আমরা কালকে করব। আজকে তো তোমাদের প্রথম খালি তোমাদের হাঁটা চলা শিখাইলাম কিভাবে হয়, জি স্যার। কারেকশন তো কালকে করবো। জি স্যার। আমি এখন বলি তোমাকে, শোনো, আমরা ওই যে 3D10 করছি না সবার শেষে, 4S2 পরে 3D10 করছি কিনা? জি স্যার। এই 4S এর পরে 3D10 থাকবে না, 3D10 আগে আসবে, 4S পরে যাবে। সেটা কিভাবে, ওইটাও শিখাবো, এবং কিভাবে আমরা ওটা করতে পারি সেই কৌশলটাও শিখাবো। তোমাদের চাপ নেওয়ার কিছু নাই। তবে আপাতত যদি আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে 3D4 রাখি, এটা ইলেকট্রন বিন্যাস ভুল, আমি ক্রস চিহ্ন দিয়ে রাখছি। এবং পরে জিঙ্কের ক্ষেত্রে আমরা 3D10 দিছি, 10 দেওয়াটা ঠিক আছে,
কিন্তু 3D-টা পরে থাকার কারণে এটা ক্লোজ হয়ে যাবে, মানে এটা হলো ঠিক হয়, এটা ভুল হয়ে গেছে। 3D10টা আগে আসবে, ফরেস্টটা পরে যাবে। ব্যাপারটা বুঝাতে পারছি কিনা? এ তো ভারী। আচ্ছা, গুড। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবা। আগামী ক্লাসে তোমাদের জয়েন করবার আহ্বান করে উদয়ন প্রাইভেট একাডেমির সাথে থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি ফারুক স্যার তোমাদের সাথেই থাকবো। আর যে কোনো প্রয়োজনে আমার নাম্বার তো তোমাদের কাছে আছে, গ্রুপে নাম্বারটা দেয়া আছে, হইলে আমাকে ফোন দিতে পারবা যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেমে। শুধুমাত্র যদি আমি আমার হলো স্কুলের ক্লাসে ব্যস্ত থাকি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ফোনটা রিসিভ করবো না, বাকি সময় তো ফোনটা ব্যাক দিয়ে তোমাদের সাথে কথা বলবো। কোনো সমস্যা নাই। আর তোমাদের যে কোনো ধরনের সমস্যার জন্য আমি আছি। ব্যাপারটা বুঝাতে পারছি কিনা? Yes, sir. ইয়েস স্যার, ঠিক আছে স্যার, তাহলে সকলে ভালো থাকবা। তাহলে আগামীকাল আবারও দেখা হচ্ছে উদয়ন প্রাইভেট একাডেমির সাথেই। 7:30-এ তোমাদের ক্লাসটা জয়েন করলেই হবে, কিংবা কেউ যদি 5-7 মিনিট পরেও জয়েন করো, কোনো সমস্যা নেই, জয়েন করলেই হবে। তো ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকো, সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। Adab, sir. আসসালামু আলাইকুম। আদাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।